गुड आफ्टरनून टू ऑल ऑफ यू माई फ्रेंड्स। আপনারা জানেন আজকে কোন বিষয়ে আলাপ করতে উপস্থিত হয়েছি। ইতিহাসের এক চেপে রাখা অধ্যায়, দলিত বহুজন একজন মহানায়ক, বাল্মীকি সমাজের মানুষ মাতাদিন ভাঙ্গি। আমরা ঠিক যেভাবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়তে গেলে অন্যান্য বিভিন্ন হিরোদের সম্বন্ধে জানি, নায়কদের সম্বন্ধে জানি, মঙ্গল পাণ্ডের সম্বন্ধে জানি, সিপাহী বিদ্রোহের কথা পড়তে গেলে 1857 ঠিক সেইভাবে কিন্তু আমরা মাতাদিন ভাঙ্গিকে জানি না। সেই বিষয়ে পড়াশোনা করছিলাম, বেশ কিছু বই চোখে পড়ল, বেশ কিছু আর্টিকেল, বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট, সেইগুলোর উপর নির্ভর করেই আপনাদের আজকের এই এপিসোডটা আমি উপহার দিতে পারছি। সঙ্গে থাকবেন, আগেও যেমন ছিলেন এই আশা রাখি। আমাকে স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা তা আলোচনায় প্রবেশ করতে পারব। যাই হোক, কয়েকটা গোড়ার কথা প্রথমে বলে নিই। সিপাহী বিদ্রোহের বিস্মৃত নায়ক হাবিরু হালদার। ভাগনা কেমন আছো? ভালো আছি মামা, নিশ্চয়ই তুমিও ভালো আছো, সঙ্গে থাকো। মাতাদিন ভাঙ্গি সেই বিদ্রোহে যে কাজটি তিনি করেছিলেন সেটা হচ্ছে তাকে ক্যাটালিস্ট ফর দ্য 1857 রিভোল্ট, 1857 সালের যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহে তিনি অনুঘটকের কাজ করেছিলেন। অর্থাৎ তীব্রতা বৃদ্ধিতে বা একদম শুরু করতে গিয়ে একটা বিশাল বড় যদি কুটোর পালা থাকে বা তুলোর কোনো স্তূপ থাকে, তো সেখানে প্রথম স্ফুট দিলে ঠিক যে ঘটনাটা ঘটে সেই রকম ঘটনা ঘটেছিল এই মাতাদিন ভাঙ্গির কয়েকটা কথায়। জ্বলে উঠেছিল মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডের সম্বন্ধে ডিটেলস বলতে আজকে যাচ্ছি না, তার কারণ আগামীতে যখন সিপাহী বিদ্রোহ সম্বন্ধে টোটালি কভার করব তখন তার সম্বন্ধে নিশ্চয়ই আরো বেশি তথ্য আমি প্রদান করার চেষ্টা করব। এবার যে কথাটা তিনি বলেছিলেন সেটা এরপরে তো ধরে ধরে আলোচনা করব। যে কার্তুজ ব্যবহার করা হচ্ছিল এনফিল্ড রাইফেলে সেই সময় ব্রিটিশ সেনাবাহিনীর চেয়ে বলা ভালো সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কেননা এই সিপাহী বিদ্রোহের পরেই কিন্তু মহারানী ভিক্টোরিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে শাসনভার নিজের হস্তগত করেন এবং ভারত উপনিবেশ হিসেবে চলে আসে একেবারে সরাসরি ব্রিটিশ ক্রাউনের আন্ডারে, একেবারে ব্রিটিশ রাজার আন্ডারে বা শাসকের আন্ডারে। এবং তাকে কিন্তু অনেক ঐতিহাসিক এবং অনেক বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু ফ্রিডম ফাইটার হিসেবেই মর্যাদা দেন এবং তাকে কেউ কেউ এরকমও বলেছেন, হি শোড সিডস অব দ্য 1857 রিভোল্ট। তিনি বীজ বপন করেছিলেন। কিসের বীজ? বিদ্রোহের বীজ। কখন? 1857 মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের। এবার এখানে একটা প্যারাডক্সিক্যাল অ্যাটিটিউড দেখা গিয়েছিল মঙ্গল পাণ্ডের মধ্যে, যে তার একটা জাত অভিমান, ব্রাহ্মণ বংশের সন্তান তিনি। একাধারে ঠিক সেই অভিমানটা যেমন বাঁচিয়ে রাখতে চাচ্ছেন, তেমনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ হয়ে চাকরি করছেন যখন, তখন কিন্তু তাকেও তো এনফিল্ড রাইফেলে গুলি ভরার জন্য, কার্তুজ ভরার জন্য দাঁতে কেটে সেই প্যাকেটটা খুলতে হচ্ছে। এবং সেই সময় প্রচলিত ছিল এরকম একটা গুজব ছিল যে ওই কার্তুজ নির্মাণে শুয়োর এবং গরুর চর্বি ব্যবহৃত হয়। সেটাই বলেছিলেন মাতাদিন সেদিন। গণপতি বিশ্বাস দাদা ভাই, আপনাকে দেখে খুব ভালো লাগছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সঙ্গে থাকুন।
লাইভটা একটু যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে আরো বেশি বন্ধুরা সংযুক্ত হবেন এবং তারাও এই বিষয়ে তাদের মতামত তুলে ধরবেন এই আশা করি। According to subaltern historians and Dalit activists, he should be recognized as the instigator of the revolt of 1857 because he made Pandey aware that their religious sentiments বলছে তাকেই কিন্তু একেবারে সিপাহী বিদ্রোহের ঋত্বিক হিসেবে ঘোষণা করা উচিত। কেন? তিনি মঙ্গল পাণ্ডেকে তার ধর্মীয় অনুভূতি সম্বন্ধে 57 সালের মহাবিদ্রোহ কেন হলো সে বিষয়ে আগামীতে কখনো আলোচনা করব, এবং এটাকে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার। হিন্দুত্ববাদের জনক হিসেবে তাকে অনেক সময় আমরা মনে রাখি, মনে করি। 1909 সালে তার একটি বই প্রকাশিত হয়েছিল। আপনারা জানেন 1909 সাল 11 সাল পর্যন্ত যতদিন না তিনি ধরা পড়ছেন এবং আন্দামান সেলুলার জেলে বন্দী হচ্ছেন তার আগে পর্যন্ত তিনি হিন্দু মুসলিম ইউনিটির কথা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। পরবর্তীকালে দীর্ঘদিন জেল খেটেছেন তিনি, আন্দামান থেকে পরে রত্নগিরি বোম্বে প্রভিন্সের, সেখানে বহুদিন জেলে থাকেন। পরবর্তীকালে তার মনের পরিবর্তন হয়, তিনি অনেক কাজও করেছিলেন, হিন্দুত্ববাদ নিয়ে চিন্তা ভাবনা করেছেন, বই লিখেছেন এবং কাস্ট সিস্টেমের বিরোধিতা করেছেন, রেশনালিটির প্রচার করতেন, প্রচার করতেন। এরকম তার বিভিন্ন অবদান আছে, ভালো মন্দ বিতর্ক সবকিছু আছে সাভারকারের জীবনে। তো আমি এবার পড়তে শুরু করি, একটু নোটেশন পরে দিই, একটু পরে দিই। মূল যেটা আজকে আমি পড়ে শোনাবো সেটা হচ্ছে দলিত দস্তক, সেখান থেকে একটি রিপোর্ট, এবং জাগরণ, দৈনিক জাগরণ, এবং যদি সময় থাকে তাহলে দলিত আওয়াজ ছোট্ট একটা লেখা বেরিয়েছিল, সেই লেখাটাও আপনাদের একটু পড়ে শোনাবো। প্রথমে আমি দলিত দস্তক থেকে পড়ে শোনাচ্ছি। 1857 क्रांति के सूत्रधार थे মাতাদিন বাল্মীকি। আগেই বলেছি বাল্মীকি একটি অস্পৃশ্য সমাজ, অস্পৃশ্য মানে তৎকালীন ভারতে, এখন তো আর্টিকেল 17 ভারতের সংবিধান পার্ট 3 যে মৌলিক অধিকারগুলো আছে আমাদের ফান্ডামেন্টাল রাইট, তার মধ্যে আর্টিকেল 17তে আছে অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হলো, এইরকম রয়েছে আইনত। তো তৎকালীন সময় ব্রিটিশ ভারতে ব্রিটিশ শাসনের আন্ডারে যায়নি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে তখন বেশ কিছু অঞ্চল, ভারতের সব কিছু তো গ্রহণ করা হয়নি, সমস্ত অঞ্চল গ্রহণ করেনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনারা জানেন যে যে জায়গাগুলো তাদের ব্যবসার জন্য সুবিধাজনক ছিল সে ছিল, কিন্তু যে যে জায়গাগুলো ব্যবসার জন্য খুব সুবিধাজনক নয়, ব্রিটিশ সেগুলোর দিকে বেশি একটা খেয়াল করা বা অধিগ্রহণ করায় আগ্রহী ছিল না। 1857 की क्रांति को घोषित तौर पर पहला स्वतंत्रता संग्राम का युद्ध माना जाता है। অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহকে সাধারণত প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে মেনে নেওয়া হয়। भारतीय इतिहासकारों द्वारा इस पूरी क्रांति का श्रेय मंगल पांडे को दे दिया जाता है। অর্থাৎ ভারতীয় ঐতিহাসিকদের দ্বারা এই মহাবিদ্রোহের পুরোপুরি কৃতিত্ব, পুরোপুরি অবদান যেন মঙ্গল পাণ্ডের, সেইভাবেই রচনা করা হয়, প্রচার করা হয়। लेकिन असल में इस क्रांति के सूत्रधार मातादिन भांगी थे। সূত্রধার কথাটা মজার, সূত্রধার কথাটা এইভাবে আপনারা বুঝুন, ডিরেক্টর এই অর্থে, নির্দেশক এই অর্থে। আপনারা পুতুল নাচ দেখেছেন, পুতুলগুলো নাচে কিন্তু তার সুতো ধরা থাকে আর একজনের হাতে, যে থাকে পর্দার আড়ালে। এই পর্দার আড়ালে যার হাতে সুতো ধরা থাকে সেই হচ্ছে সূত্রধর। এই জন্য নাটকের ক্ষেত্রে আপনারা দেখেছেন সূত্রধর একজন থাকেন, অর্থাৎ বর্ণনা করেন। পুতুলে তো নাচে, আবার তার একটা ন্যারেশন চলতে থাকে, একটা কথা চলতে থাকে, আবার ওই আঙুল দিয়ে, বিভিন্ন আঙুল দিয়ে পুতুলগুলোকে নাচায় আড়ালে থেকে, কে সূত্রধর বলে। তো বলছে যে যদিও সমস্ত কৃতিত্ব মঙ্গল পাণ্ডেকে দিয়ে দেওয়া হয় 1857 সালের মহাবিদ্রোহের বা সিপাহী বিদ্রোহের, কিন্তু আসল সূত্রধর ছিলেন মাতাদিন ভাঙি। माता माना जाता है कि मातादिन भांगी मूलतः मेरठ के
रहने वाले थे, অর্থাৎ এটাই মানা হয় যে তিনি মিরাটে ছিলেন, মিরাটের একজন মানুষ ছিলেন মাতাদিন ভাঙ্গি। लेकिन रोजी रोटी के लिए इनके पूर्वजों ने यूपी के कोई शहरों की खाक छानी और एक समय बंगाल में जाकर बस गए। অর্থাৎ পেটের দায়, জীবিকার জন্য এর পূর্বপুরুষ অর্থাৎ মাতাদিন ভাঙ্গির পূর্বপুরুষ উত্তরপ্রদেশের বিভিন্ন শহর এবং পরবর্তীকালে বাংলায় এসে বসবাস শুরু করে। আপনারা জানেন এই ঘটনা ব্যারাকপুরের ঘটনা, তার মানে পশ্চিমবঙ্গের মধ্যে সেই জায়গাটা এখন সেনা ছাউনি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা ছাউনি ছিল ব্যারাকপুরে। বিজন বিশ্বাস, জয় হরিবল, খুব সুন্দর, অনেক ধন্যবাদ এবং প্রণাম, সঙ্গে থাকুন। সঞ্জয় মিত্র, জয় হরিবল দাদা, প্রণাম নেবেন, আমারও প্রণাম গ্রহণ করুন। সঞ্জয় মিত্র দাদা ভাই, সঙ্গে থাকুন, প্রণাম। তার মানে বুঝলাম যে তার পূর্বপুরুষরা বাংলায় এসে বসবাস করেছিলেন। এবার যে কথাটা এখানে উঠে আসছে দেখুন, उस समय की सामाजिक परिस्थितियों के कारण वे पढ़ लिख नहीं पाए थे। অর্থাৎ মাতাদিন ভাঙ্গি লেখাপড়া জানতেন না, পরিস্থিতির জন্য লেখাপড়া করেন না। সেই সময় অস্পৃশ্য সমাজের কজনই বা লেখাপড়া করেছেন। যদিও জ্যোতিবা ফুলের আন্দোলন সম্বন্ধে যদি কখনো বলি, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের আন্দোলন বাংলায়, জ্যোতিবা ফুলের আন্দোলন পশ্চিম ভারতে, বোম্বে প্রভিন্সের মধ্যে, সেগুলো আলাদা। কিন্তু সাধারণ একজন দলিত বা অস্পৃশ্য লেখাপড়ার অধিকার পাবেন না, লেখাপড়ার সুযোগ পাবেন না, সেটাই স্বাভাবিক। অসাধারণ আলোচনা সন্দীপ রায় দাদা ভাই, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, নমস্কার। क्योंकि हिंदू धर्म व्यवस्था एक भंगी को पढ़ने का अधिकार नहीं देती थी। অর্থাৎ হিন্দু ধর্মের যে সামাজিক কাঠামো সেখানে একজন ভাঙ্গি অর্থাৎ মেথরের লেখাপড়ার অধিকার ছিল না। हालांकि मातादिन के पुरखे शुरू से ही अंग्रेजों के संपर्क में आने से सरकारी नौकरी में रहे थे। তার পূর্বপুরুষরা যেহেতু ইংরেজদের সংস্পর্শে ছিলেন, তাই তারা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন চাকরিতে তারা যুক্ত ছিলেন। যদিও অস্পৃশ্য মেথর তারা যে ধরনের চাকরিতে অভ্যস্ত, যে কাজে অভ্যস্ত, সেই ধরনের চাকরি তারা করতেন, অফিসার পদে ছিলেন না, সেটাই স্বাভাবিক। अतः शीघ्र ही मातादिन को भी बेकसूर बैरकपुर फैक्ट्री में खलासी के नौकरी मिल गए। অর্থাৎ ব্যারাকপুরের যে সেনা ছাউনি সেখানে খালাসির একটি চাকরি পেয়ে গেল। খালাসি মানে মাল লোড আনলোড করা। তন্ময় ঘোষ দাদাভাই, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরিচাঁদ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরিচাঁদ, সঙ্গে থাকুন, জয় হরিবল। তন্ময় ঘোষ দাদাভাই, সম্ভব হলে আপনারা আজকের লাইভটা একটু ছড়িয়ে দিতে পারেন, গুরুত্বপূর্ণ আলোচনা ইতিহাসের। এবার যে বলছে खलासी की नौकरी मिल गई, वहां अंग्रेज सेना के सिपाहियों के लिए कारतूस बनाए जाते थे। সেখানে বন্দুকে কার্তুজ বানানো হতো। কার্তুজ মানে আগেই বলেছি বন্দুকের গুলি, বারুদ দিয়ে যে গুলি নির্মিত হতো, কোনো চামড়া বা কাপড় দিয়ে সেটাকে প্যাক করা হতো, তারপরে সেই রাইফেলে ভরা হতো এবং বন্দুক চালানো হতো। আগ্নেয় অস্ত্র তো, তাই। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে अंग्रेजी फौज के निकट रहने के कारण मातादिन के जीवन पर उसका खासा असर पड़ा था। अनुशासन, संयम, स्वाभिमान, स्पष्टवादिता आदि गुण उन्होंने सैनिकों की संगत से ही पाए थे। इंग्रेज सैनिकদের সঙ্গে যেহেতু থাকতেন তিনি মাতাদিন ভাঙ্গি, তাই তাদের অ্যাটিটিউড, তাদের মনোভাব, স্বাভিমান, আত্মমর্যাদাবোধ, সময়ানুবর্তিতা, নিয়ম কানুন, এগুলো তিনি রপ্ত করেছিলেন এবং এই ইংরেজ সংস্পর্শে থাকার জন্য মাতাদিন এর একটা ব্যাপক প্রভাব পড়েছিল। মাতাদিন কো পেহেলবানি কা ভি শখ থা, অর্থাৎ কুস্তি লড়ার একটি শখ কিন্তু তার ছেলেবেলা থেকেই ছিল। वो इस मल्लयुद्ध कला में दक्षता हासिल करना चाहते थे, लेकिन अछूत होने के कारण किसी भी हिंदू उस्ताद ने उन्हें अपना शागिर्द नहीं बनाया। তার ইচ্ছে যদিও ছিল যে একজন কুস্তিগির হবেন, তারপরেও সমাজের একটা অস্পৃশ্যতা ছিল, একটা গ্লানি ছিল, অপরাধ ছিল সমাজে, পাপ ছিল, এটা সামাজিক পাপ যে কোনো হিন্দু উস্তাদ
তাকে কিন্তু সাগরিদ বানায়নি। কেন? অস্পৃশ্য সমাজের মানুষ, তাকে ছুতে হবে, তো শেখাতে হবে কুস্তিগুলো, প্যাচগুলো, তাহলে সেটা তারা করেননি। এরপরে যেটা হলো, वो हर हिंदू उस्ताद के अखाड़े में मल्लयुद्ध की कला सीखने के लिए जाते, लेकिन वहां से उन्हें निराश लौटना पड़ता था। ঠিক মহাকাব্যের সেই একটা উদাহরণের কথা মনে পড়ে যায়। মনে আছে কি আপনাদের? নিশ্চয়ই মনে আছে। একলব্য অস্ত্র শিক্ষা করতে যাচ্ছেন, কিন্তু যখন গুরু দ্রোণাচার্য তার পরিচয় জানতে পারলেন তখন তাকে প্রত্যাখ্যান করলেন। কেন? তিনি রাজার ছেলেদের শেখান দ্রোণাচার্য। তাই নিষাদের সন্তানকে, একজন আদিবাসী বনবাসী সন্তানকে তিনি শেখাবেন না, সেটা তিনি সেদিন বলেছিলেন দ্রোণাচার্য। মহাকাব্যের ঘটনা, এটা ইতিহাসের সঙ্গে জুড়ছি না, আমি একটা উদাহরণ হিসেবে নিচ্ছি। এটা ইতিহাস হিসেবে আমি দাবি করিনি, মহাকাব্যিক একটি বিরাট পরিচিত উদাহরণ হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। वहाँ उनसे वही सलूक किया जाता जो एक वक्त में द्रोणाचार्य की आश्रम में आदिवासी वीर तीरंदाज एकलव्य के साथ हुआ था। আমি আগেই বলে ফেলেছি কথাটা। लेकिन कहते हैं कि जहाँ चाह होती है वहाँ राह भी निकल ही जाती है। মানে একটি প্রবাদ আছে, যেখানে চা থাকে, চা মানে ইচ্ছা, তীব্র ইচ্ছা যদি থাকে, প্যাশন যদি থাকে, তাহলে কোনো না কোনো উপায় বেরিয়ে যায়। ইচ্ছা থাকলে উপায় হয়, বাংলায় এমন একটি প্রবাদ আছে। তাই বলছেন आखिरकार शेष पर्यंत माता दिन की मल्लयुद्ध सीखने के इच्छा पूरी हुई और एक मुसलमान खलीफा इस्लाउद्दीन जो पलटन नंबर 70 में बैंड बजाते थे, माता दिन को मल्लयुद्ध सिखाने के लिए राजी हो गए। अर्थात ইসলামউদ্দিন বা ইসলাউদ্দিন বলে একটি নাম, একজন মুসলমান ওস্তাদ, যিনি 70 নম্বর পল্টনে ব্যান্ড বাজাতো। অর্থাৎ যারা একটু কুস্তিগির ছিল তাদের তো চাকরি দিত সেনাবাহিনীতে, তো এই 70 নম্বর পল্টনে এই মুসলমান ভদ্রলোক খলিফা ইসলাউদ্দিন ব্যান্ড বাজাতেন। ব্যান্ড বাজানো বোঝেন তো, মানে বাজনা বাজাতেন। সেই বাজনা বাজাতে গেলে কি হবে? তিনি একজন ওস্তাদ ছিলেন, মল্লযুদ্ধের ওস্তাদ ছিলেন। তিনি মাতাদিনের আগ্রহ দেখে তিনি মাতাদিনকে কুস্তি শেখালেন, অর্থাৎ মল্লযুদ্ধ শেখালেন, রাজি হলেন। अपनी लगन की बदौलत मातादिन ने उस्ताद इस्लाउद्दीन से मल्लयुद्ध के सभी गुण सीख लिए थे। मल्लयुद्धের সমস্ত কায়দা কানুন শিখে নিয়েছিলেন। अब वो एक कुशल मल्लयुद्ध योद्धा बन चुके थे। इस कला की वजह से ही अब लोग उन्हें पहचानने लगे थे। ভালো একজন কুস্তিগির হয়ে উঠলেন যখন, তখন তার এই কলার জন্য, অর্থাৎ এই প্রতিভার জন্য মানুষ তাকে চিনতে শুরু করলো। মাতাদিন ভাঙিকে কেন? একজন ওস্তাদ হয়ে উঠলেন তিনি। इसी मल्लयुद्ध कला की बदौलत ही मातादिन की दोस्ती मंगल पांडे से हुई थी। তাহলে মঙ্গল পান্ডের সঙ্গে, ব্রাহ্মণ সন্তান মঙ্গল পান্ডের সঙ্গে অস্পৃশ্য মাতাদিন ভাঙির অর্থাৎ ম্যাথরের দোস্তি হলো, বন্ধুত্ব হলো এই কারণে যে এ মল্লযুদ্ধ পারত, খুব ভালো পারত মাতাদিন ভাঙি। मंगल पांडे स्वयं भी मल्लयुद्ध के शौकीन थे। मंगल पांडे নিজেও মল্লযুদ্ধের প্রতি দুর্বল ছিলেন এবং তার শখ ছিল। एक कुश्ती प्रतियोगिता में मंगल पांडे मातादिन का सुदृढ़ शरीर और कुश्ती का बेहतरीन प्रदर्शन देखकर गदगद हो गए। इस्लाउद्दीन के अखाड़े और मातादिन के नाम की वजह से मंगल पांडे ने उसकी छवि एक मुस्लिम पहलवान की बना ली थी। अर्थात अनिंद्र शाह जय हरि बोल, संगे থাকুন, অনেক ধন্যবাদ। তাহলে কি বলছে? এই যে ইসলাউদ্দিনের আখড়ায় যেহেতু তিনি শিখেছেন, মঙ্গল পান্ডে বন্ধু বলেছে এই কারণে মাতাদিনকে, এবং মাতাদিন নামটাও একটু মুসলিম মুসলিম লাগছিল তার কানে, এবং তার চেহারা, তার যে দক্ষতা কুস্তিতে, এবং ইসলাউদ্দিনের আখড়ায় তিনি শিখেছেন, তাই মঙ্গল পান্ডের মনে হয়েছিল যে মাতাদিন বোধহয় মুসলমান, তার জন্য বন্ধু হয়েছে। ব্রাহ্মণের সঙ্গে মুসলমানের বন্ধু হয়ে গেল, কিন্তু অস্পৃশ্য যদি থাকতো, অস্পৃশ্য যদি জানতো মঙ্গল পান্ডে, তাহলে বন্ধুত্ব হতো না। এইবার কি হচ্ছে? मातादिन को ये भनक लग चुकी थी कि मंगल पांडे उन्हें मुसलमान समझ रहा है, सो सीधी बात करने के आदि मातादिन ने मंगल पांडे को अपनी जाति भी बता दी।
যখনই টের পেলেন মাতাদিন যে মঙ্গল পাণ্ডে তাকে মুসলমান পাশে, মাতাদিন তাকে নিজের পরিচয় জানিয়ে দিল যে আমি কিন্তু বাল্মীকি সমাজের মানুষ, আমি কিন্তু ভাঙ্গি, আমি মুসলমান নই। কুন্দন জয় হরি বল, জয় হরি বল। कुंदन बाबू संगे थाको, सम्भव हले छड़िए दिओ आजकेर आलोचनाटा। इसके बाद मातादीन के प्रति मंगल पांडे का व्यवहार बदल गया था। एरपर मंगल पांडेर व्यवहार किन्तु मातादीन भांगिर प्रति परिवर्तित हो जाए। एक दिन गर्मी से तरबतर थके मंदे प्यासे मातादीन ने मंगल पांडे से पानी का लोटा मांगा। एक दिन परिश्रमी मातादीन भांगी क्लांत हुए विमर्श हुए एक लोटा अर्थात आमादेर एखानकार जे विभिन्न धातब घटी आछे ओई रकम लोटा, हिंदीते लोटा बोले, सेई लोटा करे जल खेते चाइछे। पिपासा पेयेछे मातादीनेर जे आमाय एकटु जल खेते दाओ। मंगल पांडे ने इसे एक अछूत का दुस्साहस समझते हुए कहा, अरे भंगी, मेरा लोटा छूकर अपवित्र करेगा क्या? तो तार जे एकटा साजात अभिमान, साजातिर जे अभिमान मंगल पांडेर मध्य, आमी ब्राह्मण सन्तान और मातादीन भांगी अश्रेष्य, तो तार सेई अहंकारे आघात लागे एबं तिनी बोलेन अपमानित बोध करे, बोलछे एकजन भांगी हये तोमार एत दुस्साहस, तुमी आमार लोटा छुए अपवित्र करे देबे? प्रत्युत्तर में मातादीन ने मंगल पांडे को ललकार दिया और कहा कि पंडित, तुम्हारी पंडिताई उस समय कहाँ चली जाती है जब तुम और तुम्हारे जैसी चुटियाधारी गाय और सूअर की चर्बी लागे कारतूसों को मुंह से काटकर बंदूकों में भरते हो। तखन चैलेंज जानिए दिएছে मातादीन भांगी, बोलছে हे पंडित, हे ब्राह्मण, तखन तुम्हार এই पंडिताई, এই पंडित्व, এই ব্রাহ্মণত্ব, এই ব্রাহ্মণ্যত্ব কোথায় চলে যায় যখন তুমি নিজের মুখে করে শুয়োর এবং গরুর চর্বি দিয়ে বানানো এনফিল্ড রাইফেলের আর কি যে কার্তুজ গুলি মুখে কেটে ভরো, তখন তোমার এই পাণ্ডিত্য কোথায় যায়? मातादीन की ये बातें मंगल पांडे तक ही सीमित नहीं रही, बल्कि एक बटालियन से दूसरी बटालियन, एक छावनी से दूसरी छावनी तक फैलती चली गई। এই যে কথা, এই কথাটা কিন্তু শুধুমাত্র মাতাদিন এবং মঙ্গল পান্ডের মধ্যে থাকলো না, এক ছাউনি থেকে আরেক ছাউনিতে, মানে একটি ব্যারাক থেকে আরেকটি ব্যারাকে, একটা সেনা গোষ্ঠী থেকে আরেকটা সেনা গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়লো, আগুনের মতো ছড়িয়ে পড়ছে। इन्हीं शब्दों ने सेना में विद्रोह की स्थिति बना दी। এবার বুঝুন, এই সেনার মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টানদের কোনো সমস্যা হচ্ছে না, ব্রিটিশ খ্রিস্টান মানুষজন আছেন, ইউরোপীয় মানুষজন সেনা আছেন, কিন্তু মুসলমানদের কাছে সুর হারাম। খুব জটিল পরিস্থিতিতে যদি পড়ে একমাত্র প্রাণ বাঁচানোর জন্য শুয়োরের মাংস খেতে পারে, তাই ছাড়া কোনো অবস্থাতে শুকর খাবার হিসেবে গ্রহণ করতে পারে না একজন মুসলমান। কোরআনের নির্দেশ অনুযায়ী, কোরআনের অর্ডার অনুযায়ী, কোরআন তারা মনে বিশ্বাস করেন যে স্বয়ং ঈশ্বর বলেছেন, আল্লাহ বলেছেন মুহাম্মদকে জিব্রাইলের মাধ্যমে, গেব্রিয়েলের মাধ্যমে, এটা তাদের বিশ্বাস। বুঝতেই পারছেন এখানে ইতিহাসের ব্যাপার না, ধর্মীয় বিশ্বাস। হিন্দুদের কাছে ওই অঞ্চলে উত্তর ভারতে তাদের কাছে গরু একটি পবিত্র প্রাণী এবং মা বলেও সম্বোধন করেন, অ্যাপোথিওসিস করা হয়, ভক্তি করা হয় যে গরুর শরীরে 33 কোটি দেবতার বাস, এইরকম নানা চিন্তা আছে। তাহলে গরু তাদের কাছে অবদ্ধ, অভোগ্য, অর্থাৎ তারা তার মাংস খাবে না, বধও করবে না গরুকে। তাহলে যখন গরু এবং শুকরের চর্বি যখন তুমি দাঁতে কেটে বন্দুকে ভরো, তখন তোমার এই পাণ্ডিত্য ব্রাহ্মণত্ব কোথায় যায়? বুঝতে পারছেন? এই সংবাদ শোনার সাথে সাথে হিন্দু, মুসলমান, দেশীয় যত সেনা ছিল ভারতের, তাদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলতে থাকে। এছাড়া আরো আগে কারণ ছিল যে একজন দেশীয় সেনাকে পদোন্নতি দিত না, প্রমোশন দিত না, কালাপানিতে পাঠিয়ে দিত, বাজে বাজে পরিস্থিতিতে খাবারের মান ডিসক্রিমিনেশন করা হতো ইউরোপিয়ানদের সঙ্গে, ইন্ডিয়ানদের যে পার্থক্য ছিল। তো সেই সমস্ত যে পুঞ্জিত ক্ষোভ, সেটা আগ্নেয়গিরির মতো, অগ্নুৎপাতের মতো কিন্তু ফুটে উঠল। এরপরে কি হলো? ইসকে বাদ বিদ্রোহ চড়তা চলা গায়া। এরপরে আর একটা লাইনে বোধহয় আমার বলতে ভুল হয়েছে, একটু বলে দিই। ইনহি শব্দों ने सेना में विद्रोह की स्थिति बना दी। 1 मार्च 1857 को मंगल पांडे परेड
मैदान में लाइन से निकल बाहर आया और एक अधिकारी को गोली मार दी। প্যারেড থেকে বেরিয়ে এসে মঙ্গল পাণ্ডে একজন ব্রিটিশ অধিকারী অফিসারকে গুলি করে দিল। কবে? 1 মার্চ 1857। বুঝতে পারছেন এই সময় বিভিন্ন দিকে বিদ্রোহ হচ্ছে, নীল বিদ্রোহ হবে, আবার এর একটু একটু পরপর হবে। এর আগে আবার সাঁওতাল বিদ্রোহ হয়েছে 1855 সালে। তার মানে একটা বিদ্রোহের পরিস্থিতি সারা ভারতে সেই সময় এগুলো হচ্ছে। इसके बाद विद्रोह चढ़ता चला गया। मंगल पांडे को फांसी पर लटका दिया गया। जो गिरफ्तार हुए उनमें मातादीन प्रमुख थे। তাহলে অপরাধে ফাঁসি দিয়ে দেওয়া হলো। ব্রিটিশ সেনাকে গুলি করে মেরেছে, মানে গুলি করে দিয়েছে। নাম দাম সব বলছি একটু পরে। যাদের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, আমি আরেকবার বলছি, 1857 সালে সিপাহী বিদ্রোহে যে সমস্ত দেশীয় মানুষকে, সেনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ফাঁসি দেওয়া হয়েছিল, তার মধ্যে মঙ্গল পাণ্ডে যেমন একজন, মাতাদিন ভাঙ্গিও তেমনি একজন। মাতাদিন को भी इंग्रेज অফিসার ने फांसी पर लटका दिया। তাহলে বুঝুন কি অবস্থা হলো। তাহলে এটা পড়া হয়ে গেল। আর একটা আমি পড়বো, দুটো পড়ার কথা ছিল, একটা পড়েছি। আমি বলেছি যে আজকে লাইভ অনেক বড় হবে না, অনেক বড় হবে না। তাহলে দলিত দাস্তাক থেকে আমি পড়লাম আজকে। দলিত দাস্তাকের এইটা যদি আপনারা কেউ বের করে পড়তে চান, পড়তেই পারেন, কেন আমি আমার মতো করে পড়েছি। আপনারা আরো যদি গবেষণা করেন তাহলে আরো হয়তো তথ্য পাবেন। এটা 29 নভেম্বর 2018 সালে প্রকাশিত একটি রিপোর্ট বা প্রতিবেদন বলতে পারেন। সেই প্রতিবেদনটা কিন্তু আমি পড়ে শোনালাম। এবং দলিত দস্তক একটি ভয়েস অব দ্য মার্জিনালাইজড, এইরকম তাদের নাম। হ্যাঁ, দলিত দস্তক ভয়েস অব দ্য মার্জিনালাইজড। মার্জিনালাইজড কথার মানে হচ্ছে যারা উপেক্ষিত বর্গ। সেটা নারী হতে পারে, দলিত হতে পারে, কোন সমাজের হিজড়ে হতে পারে, সমকামী হতে পারে। এরা মার্জিনালাইজড, মানে মূল স্রোতে নেই। এদের অধিকারের কথা বেশি করে বলা হয় না, বরঞ্চ এদের এই করা যাবে না, তাই করা যাবে না, মানে তাদের যে অধিকার, মানবিক অধিকার, নাগরিক অধিকার, সেখানে বাধা প্রদান করা হয়। আগেও হয়েছে, এখনো হচ্ছে, আগামীতেও হতে থাকবে। কিন্তু যত মানবিকতা বোধ মানুষের মধ্যে জাগ্রত হবে, তত তারা মানুষের পাশে দাঁড়াবে। মার্জিনালাইজড মানুষ যারা, উপেক্ষিত যারা, যারা সাবঅল্টার্ন, নিম্নবর্গের মানুষ যারা, তাদের কথাও তো বলতে হবে, তাদের অধিকারের কথাও বলতে হবে। যাই হোক, আরেকটু আমি ডিসক্লেমার জানাই যে আমার এই কথাটা কোনো গোষ্ঠী, কোনো ধর্ম, কোনো বর্ণ বা কোনো আইডিওলজির বিরুদ্ধে নয়। আমার আলোচনাটা ইতিহাসের একটি অংশ যেটা চাপা দিয়ে রাখা হয়েছে। আপনারা তো অনেকেই পড়েছেন, যারা মাস্টার্স করছে ইতিহাসে, যারা পিএইচডি করছে, ডক্টরেট, তাদেরকে হট করে জিজ্ঞেস করবেন যে ইতিহাসে মাতাদিন ভাঙ্গি কে গো, তার অবদান কি, দেখবেন বলতে পারছে না। তার মানে একজন উচ্চতর ডিগ্রিধারী বা একজন কি বলবো শিক্ষিত মানুষ, তারাও মাতাদিন ভাঙ্গিকে চেনে না, মঙ্গল পাণ্ডেকে চেনে। তার জন্য এই চাপা দেওয়া জিনিসটাকে আমি তুলে ধরলাম মাত্র। হ্যাঁ, কারোর প্রতি আমি হিংসা বিদ্বেষ থেকে এটা করিনি। আমার এটা জানিয়ে দেওয়া প্রয়োজন হলো। কয়েকজনের কমেন্ট দেখে আমার এই মনে হয় যে তারা মনে করে যে আমি কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বিশেষ বিদ্বেষ বা ঘৃণা পুষে রেখেছি। এমনটি নয়, আমি আপনাদের জানালাম। এরপরে মাতাদিন ভাঙ্গিকে দৈনিক জাগরণ বলে একটি হিন্দি পত্রিকা আছে, সেই পত্রিকার শিরোনাম দেখুন, এইরকম লিখেছেন তারা, প্রথম স্বাতন্ত্রতা সংগ্রাম কে সূত্রধার থে শহীদ মাতাদিন ভাঙ্গি, এরকম তারা নাম রেখেছেন। এবং আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে বিহার শরীফ, স্থানীয় বিহার শরীফকে, হ্যাঁ পড়ে শোনাই। বিহার শরীফ থেকে এই রিপোর্টটা করা হচ্ছে। স্থানীয় বিহার शरीफ के भैसासुर मोहल्ले से साहित्यिक मंडली शंखनाथ के तत्वावधान में स्वतंत्रता सेनानी क्रांतिकारी मातादीन भांगी का 195 जयंती समारोह मनाया गया, अर्थात 195तम जन्मदिन पालित हुएছিল। इस मौके पर उनके चित्र पर पुष्पांजलि अर्पित की गई और उनके कृतित्व पर चर्चा की गई, अर्थात तार চিত্রে অর্থাৎ ফটোতে মালা দান করা হয়েছে এবং তার ক্রিয়াকাণ্ড সম্বন্ধে আলোচনা হয়েছে। সেখান থেকে এই রিপোর্ট কিন্তু শুরু হচ্ছে। এই রিপোর্টটা 2020 সালের 29 নভেম্বর দৈনিক জাগরণ এডিট করেছেন এনারা। আমি পড়ে শোনাই।
समारोह की अध्यक्षता शंखनाद के अध्यक्ष डॉक्टर लक्ष्मीकांत सिंह तथा संचालन मीडिया प्रभारी नवनीत कृष्ण ने किया। अर्थात नवनीत कृष्ण তিনি মিডিয়া প্রভারী ছিলেন, মিডিয়াকে সামলাচ্ছিলেন এবং অধ্যক্ষ ছিলেন সেখানকার। শঙ্খনাদ के अध्यक्ष ছিলেন লক্ষ্মীকান্ত সিং। হ্যাঁ, তিনি এই অনুষ্ঠানটার অধ্যক্ষতা করেছেন, সভাপতিত্ব করেছেন। उन्होंने सबसे पहले में वो मजदूर हूँ जो दुनिया में झोपड़ी को महल बनाता हूँ। তিনি প্রথমে যে বাক্যটা বলেছেন যে আমি সেই মজদুর, সেই শ্রমিক যে এই দুনিয়ার ঝোপড়ি নির্মাণ করে। शेर सुनाकर एक कविता सुनिए कार्यक्रम का शुभारंभ किया। विषय प्रवेश कराते हुए शंखनाद के सचिव राकेश बिहारी शर्मा ने, राकेश बिहारी शर्मा अर्थात इनी एकजन ब्राह्मण मानुष, अर्थात যখন এই আলোচনা হচ্ছে তখন শুধুমাত্র দলিত মানুষজন উপস্থিত আছেন তা না, সমাজের যারা উদারমনস্ক মানুষ, যারা মানুষের অধিকারকে বোঝেন তারা কিন্তু এখানে উপস্থিত। দেখুন এখানে উপস্থিত ছিলেন সচিব, সচিবকে শঙ্খনাদ के सचिव একটা মন্ডলীর বিচারক মানে এটা আমি কি বলি পত্রিকা, তার সচিব सेक्रेटरी राकेश बिहारी शर्मा ने कहा कि शहीद मातादीन के पिता का नाम जयनारायण भांगी था। मातादीन भांगीर बाबार नाम छिलो जयनारायण भांगी, जो बड़े देशभक्त थे। इस तरह उन्हें देशभक्ति विरासत में मिली थी। अर्थात तार बाबा जेहेतु देशभक्त छिलेन ताई मातादीन भांगी देशभक्तिटा पितृसूत्रे पेयेछेन। जब देश की आजादी आंदोलन की बात छिड़ती है, যখন দেশের স্বাধীনতা সংগ্রামের কথা উঠে আসে তো কমজোর वर्ग उसमें कहीं नहीं दिखती, তখন দুর্বল ভালনারেবল সেকশনের কথা। দাদা নমস্কার, कौन सा किताब है मुझे थोड़ा दिखा देना। এটা আমি আর্টিকেল থেকে পড়ছি, বিভাস রায় দাদা ভাই। এটা দলিত দস্তক থেকে পড়েছি, দৈনিক জাগরণ, এবং আপনারা দলিত আওয়াজ থেকে পড়তে পারেন। এছাড়া অনেকগুলো বইয়ে, ইংরেজি বই এবং অন্যান্য বইয়ে লিখিত আছে। আমি সেই ডকুমেন্ট বা সেই সমস্ত রেফারেন্স একটু পরে বলছি, আর সামান্য একটু সময় দিন, আমি পুরোটা বলে দিচ্ছি। जब देश के आजादी आंदोलन की बात छिड़ती है तो कमजोर वर्ग उसमें कहीं नहीं दिखते। অর্থাৎ এই দুর্বল অংশের মানুষেরা যেন স্বাধীনতা সংগ্রামে ছিলেনই না, এইরকম একটা ইতিহাস। কেন? যাদের হাতে হেজিমনি রয়েছে সমাজে, যারা উচ্চ বর্গের মানুষ, যারা তথাকথিত উচ্চ বর্ণের মানুষ, এলিট শ্রেণী, ধনী শ্রেণী, তারা যেভাবে গল্প বলেন আমরা সেইভাবে গল্প শুনে অভ্যস্ত। বাকি নিচুতলার মানুষেরা মনে হয় ছিলেনই না, এরকম মনে হয়। এর বিরুদ্ধেই তো দলিত ইতিহাস চর্চার ধারা, নারীবাদী ইতিহাস চর্চার ধারা, এমনকি নিম্নবর্গীয় অর্থাৎ সাবঅল্টার্নিজমের যে ধারা, তার মানে বাকিরা কি কি যোগদান করেছিলেন, কি আন্দোলনকে ইতিহাসকে গড়ে তোলে, সেই কথা বলতে গিয়ে যে সমস্ত ভালনারেবল সেকশনের কথা উঠে আসে তার একটা অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। এটা দলিত দৃষ্টিভঙ্গি, আর অন্যান্য দৃষ্টিভঙ্গি আছে, নারী দৃষ্টিভঙ্গি আছে, এমনকি কলোনিয়াল যে সমস্ত উপনিবেশিক যারা উপনিবেশ গঠন করেছিল তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে কলোনাইজারদের, আর কলোনাইজড যারা আমরা যারা উপনিবেশিত হয়েছিলাম তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, ইউরোসেন্ট্রিক একটা দৃষ্টিভঙ্গি আছে। ইতিহাস চর্চার বহুমুখী ইতিহাস চর্চা হয়, সেগুলো ধীরে 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 তুলে আনবো। কোনো কিছু চেপে রাখার উদ্দেশ্য নয়, বরঞ্চ ধীরে ধীরে প্রকাশ করব যেগুলো প্রকাশ করা হয় না সচরাচর। এইবার যেটা সাথ রহে, जब देश की आजादी आंदोलन की बात छिड़ती है तो कमजोर वर्ग उसमें कहीं नहीं दिखते। जो लोग अंग्रेजों के साथ रहे वो राय साहब, राय बहादुर की उपाधियों से सुसज्जित होते रहे, उन्हें देशभक्त की श्रेणी में ला दिया गया। अर्थात যারা ছিল ইংরেজ ভক্ত তাদের এখন বলা হয় দেশভক্ত। যেমন রায় বাহাদুর অমুক নাইট উপাধি পেয়েছেন, রবীন্দ্রনাথ নাইট উপাধি পেয়েছিলেন, আরো অনেকে, মানে ব্রিটিশের চোখে যারা ভালো, কায়েসারে হিন্দ মহাত্মা গান্ধীকে দেওয়া হয়েছিল। এরকম বহু রায় বাহাদুর, রায় চৌধুরী, খান বাহাদুর, খান চৌধুরী, এরকম নানা রকম ব্রিটিশের বশম্বদ ছিলেন যারা, তাদের শাসনকে যারা সমর্থন করতেন তাদেরকেও অনেকে পরবর্তীকালে দেশভক্ত বলেছেন, বলার চেষ্টা করেন। जब देश की दिया गया, जबकि उनके ऊपर न जाने कितने क्रांतिकारियों के खून का कर्ज चढ़ा है। কত বিপ্লবীর রক্তের ঋণ তাদের মাথার উপর চেপে আছে। আজ हम कम से कम हम शहीद मातादीन जैसी शख्सियत के याद करके उन्हें श्रद्धांजलि तो दे ही सकते हैं। तो आज के আমরা
যে চরিত্র, সেই চরিত্রকে স্মরণ করে তাকে তো একটু শ্রদ্ধাঞ্জলি আমরা দিতেই পারি। उनकी जयंती मनाने का उद्देश्य उनकी वीर गाथा को नई पीढ़ी तक पहुंचाने की छोटी सी कोशिश है। তার জন্মদিন পালন করার উদ্দেশ্যই নতুন প্রজন্মের কাছে তার যে বীরত্বপূর্ণ কর্মকাণ্ড সেটা পৌঁছে দেওয়ার একটা ছোট্ট তাগিদ, ছোটি সি কোशिश है। संघनाद के उपाध्यक्ष, संघनादेर उपाध्यक्ष जिनी बेनाम गिलानी ने कहा कि प्रथम स्वतंत्रता संग्राम का 16 मंगल पांडे थे, तो 16 में आग पैदा करने की प्रथम चिंगारी मातादीन भांगी थे। একজন মুসলমান মানুষ, বোঝা যাচ্ছে বেনাম গিলানি, তিনি বলছেন যদি প্রথম আগুনটা যদি মঙ্গল পান্ডে থাকেন তাহলে সেই আগুন, সেই মশালে চিঙ্গারিটা ছিলেন, অগ্নির স্ফুলিঙ্গ ছিলেন মাতাদিন ভঙ্গি। অর্থাৎ মহাবিদ্রোহের প্রথম মশাল যদি থাকেন মঙ্গল পান্ডে, তার কৃতিত্ব কোথাও খাটো করা হচ্ছে না, উদ্দেশ্য সেটা নয়, বরঞ্চ মঙ্গল পান্ডের কৃতিত্ব সঙ্গে সঙ্গে মাতাদিন ভাঙ্গির যে কৃতিত্ব, যেটুকু স্বীকার করা উচিত অবদানটুকু, সেইটুকু আমরা তুলে ধরার চেষ্টা করছি। তাহলে তিনি যদি হন মশাল, তাহলে সেই মশালে আগুনটা জ্বেলেছিলেন মাতাদিন ভাঙ্গি। অসাধারণ আলোচনা, সত্যি চেপে রাখা ইতিহাস। দেখা যাচ্ছে না, পৌরত্বে পৌঁছে গিয়েছে, অথচ এর আগে ইতিহাস জানার সৌভাগ্য হয়নি। সিপাহী বিদ্রোহের উল্লেখ মঙ্গল পান্ডের আগে মাতাদিন ভাঙ্গির নাম আসা উচিত, অথচ মাতাদিন ভাঙ্গিকে ইতিহাসের পাতায় জায়গায় দেওয়া হয়নি। তার অবদান অস্বীকার করার অর্থ তো মাতাদিন ভাঙ্গি সমাজের যে বর্গের মানুষ তাদের সকলের অবমাননা করা। অবশ্যই তাই, নিঃসন্দেহে তাই। অমরেশ বাবু, বিশ্বাস বাবু, নমস্কার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করার জন্য। সঞ্জয় মিত্র, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ দাদা, মেসেঞ্জারে একটি কথা পাঠালাম, এই বিষয়ে একটু আপনার কাছে শুনতে চাই। লাইভের শেষ ভাগে যদি একটু বলতেন, আমি যদি দেখতে পারি অবশ্যই বলবো আপনাকে। খুব সুন্দর আলোচনা হচ্ছে। তন্ময় ঘোষ দাদাভাই নমস্কার, সঞ্জয় মিত্র দাদাভাই নমস্কার, এবং আপনারা ছড়িয়ে দিয়েছেন আলোচনাটা, একেবারেই আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। मातादीन के पूर्वज मेरठ के रहने वाले थे, मगर वे नौकरी की सिलसिले में अंग्रेजों की तत्कालीन राजधानी कोलकाता में बस गए थे। अर्थात तादेर पूर्वपुरुष যদিও उत्तर भारते ছিল, उत्तर प्रदेशे ছিল मेरठे, किन्तु जीविकार तागिदे तत्कालीनकार যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রধান একটি তিনটে তো প্রভিন্স, একটা বাংলা, একটা মাদ্রাজ, একটা বোম্বে, তার মধ্যে বাংলা থেকে নিয়ন্ত্রিত হতো। আমি যখন এইগুলো নিয়ে আলোচনা করব, ব্রিটিশ আমলের যে ইতিহাস, যে কবে ভাইসরয় হাতে গেল, তার আগে যে ভাইসরয় তো প্রথম থেকেই ছিল না, ডিরেক্টরদের হাতে পরিচালিত হতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ধীরে 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 জেনারেলদের হাতে গেল, সে দীর্ঘদিনের একটা ইতিহাস। তো বাংলা ছিল গুরুত্বপূর্ণ, এবং বাংলাই বোম্বেকে এবং মাদ্রাজকেও পরিচালিত করত। এটা ছিল মূল কেন্দ্র, এবং এটা সরে যাবে কখন না 1911 সালে, যখন বঙ্গভঙ্গ রদ হয়ে আবার দুই বঙ্গ যুক্ত হবে। দুই বঙ্গ যুক্ত হয়েছে যদিও, তারপরেও বিহার, উড়িষ্যা ওগুলো আবার কেটে বেরিয়ে যাবে। তো সেগুলোর ইতিহাস আছে। ওই সময় বিশ্বে অনেক কিছু ঘটছে। একদিকে 1911 সালে বিজ্ঞানের জগতে বড় বড় নতুন আবিষ্কার হচ্ছে, রাদারফোর্ডের নাম আসবে, আইনস্টাইনের নাম আসবে, ওইগুলো ইউরোপে হচ্ছে। এখানে বঙ্গভঙ্গের বিষয় হচ্ছে। আবার 11তে আমি কি বললাম, রাজধানী সরে গিয়ে দিল্লিতে যাবে, এবং সেখান থেকে নিউ দিল্লিতে কিন্তু পরবর্তীকালে চলে যাবে আরোইনের সময় যে নতুন রাজধানী তৈরি করা হলো এখন যে নিউ দিল্লিতে, বুঝতে পারছেন। সেসব আলোচনা এখন ঢুকছি না, তাহলে আমরা আজকের যে আলোচনা আমরা শেষ করতে পারবো না সময়ের মধ্যে। এইবার তাহলে কি হচ্ছে, কলকাতায় এসে গেল তার পূর্বপুরুষ বাহা। মাতাদিন বেকসুর बैरकपुर कारतूस फैक्ट्री में सफाई कर्मी थे, মানে লোডিং আনলোডিং করতেন এবং সাফ সাফাই করতেন মাতাদিন ভাঙ্গি। জয় হরি বল, তন্ময় দাদা প্রণাম নেবেন, কেমন আছেন? আচ্ছা, নিজেদের মধ্যে কথা হচ্ছে। এরপরে কি হচ্ছে, अंग्रेज फौज के संपर्क में रहने से मातादिन को वहां की सारी गतिविधियों की जानकारी रहती थी। ইংরেজদের সঙ্গে মেশা ওঠা, সেই রকম পোশাক আশাক, চিন্তা চেতনা প্রভাবিত হচ্ছে ইংরেজদের দ্বারা। তো নানা রকম গতিবিধি তিনি লক্ষ্য রাখতেন। বাত 22 জানুয়ারি 1857 কি হয়, অর্থাৎ 22 জানুয়ারি 1857 একটি ঘটনা। वह सैनिक के तौर पर मंगल पांडे भी थे, ওখানে সৈনিক হিসেবে মঙ্গল পান্ডেও ছিলেন। वही एक दिन मातादीन ने मंगल पांडे से कहा था कि आप ब्राह्मण हैं, परंतु जिन करतूसों पर गए और सूअर की चर्बी लगी होती है उन्हें अपनी मुंह में डालकर दांतों से तोड़कर बंदूक में लगाते हो। तुम्हें ब्राह्मण,
তারপরেও যে কার্তুজে অর্থাৎ গুলিতে শুয়োর এবং গরুর চর্বি মাখানো থাকে তাই দিয়ে তৈরি হয়, সেটা তুমি দাঁতে কাটো এবং বন্দুকে ঢোকাও। এই কথা শুনে দেখুন কি হচ্ছে, वह सुनकर मंगल पांडे के अंदर अंग्रेजों की प्रति विद्रोह की जलवा भड़क उठी। হৃদয়ের মধ্যে থাকা আগ্নেয়গিরি চমকে উঠল, একেবারে অগ্নুৎপাত ঘটে গেল বিদ্রোহের হৃদয়ে। কার? মঙ্গল পাণ্ডের। এরপরে কি হলো দেখুন কি ভয়ঙ্কর, শুধু যে অন্তরের মধ্যে বিদ্রোহ জাগলো তা নয়, विरोध को दबाने के लिए अंग्रेज अधिकारियों ने मंगल पांडे पर गोलियां चला दी। मंगल पांडे को गुली চালিয়েছিলেন। जवाब में मंगल पांडे ने भी बंदूक चला दी। এর উত্তরে ক্রস ফায়ার হচ্ছে, অর্থাৎ ফায়ার করছে, বিপরীতে ফায়ার হচ্ছে। যখনই এই যে গুলি চালিয়ে দিলেন তিনি, मंगल पांडे घायल हो गए। इस घटना के कारण सैनिकों में विद्रोह भड़क उठा। হিন্দু এবং মুসলমান যত সৈন্য ছিল বিভিন্ন সেনায় ছড়িয়ে গেল, এটা আগুনের মতো, দাবানলের মতো, এবং এটা কি হচ্ছে, বিদ্রোহ শুরু হয়ে গেল, সিপাহী বিদ্রোহ। মাতাদিন ভাঙ্গি भी कर्तव्य निभाने में पीछे नहीं रहे। মাতাদিন ভাঙ্গিও নিজের কর্তব্য থেকে পিছিয়ে ছিলেন না। उन्होंने अंग्रेजों के रखे हथियारों, गोला बारूद, रसद, অর্থাৎ তিনিও পিছিয়ে রইলেন না এবং ইংরেজদের যে গোলা বারুদ ইত্যাদি রসদ ছিল, দেখুন সেই রসদকে তিনি কিভাবে কাজে লাগাচ্ছেন, এটা হয়তো অনেকেই জানেন না। हथियारों, गोला बारूद, रसद तथा ठिकानों का पता विद्रोही सिपाही को बता दिया और 1857 की क्रांति में बड़े सहयोगी बन गए। অর্থাৎ কোথায় কোথায় কোন ইংরেজরা আছেন, কোথায় কোথায় গোলা রাখা আছে, কোথায় কোথায় বারুদ রাখা আছে, কোথায় কি, এই সমস্ত কিছু বলে দিচ্ছেন। অর্থাৎ একটা বড় নায়কের, একজন সেনা নায়কের ভূমিকা, সেনাপতির ভূমিকা পালন করছেন 1857 সিপাহী বিদ্রোহে মাতাদিন ভাঙ্গি বা মাতাদিন বাল্মীকি। सिपाही को बता दिया और 1857 की क्रांति में बड़े सहयोगी बन गए। बाद में अंग्रेजों ने भारतीय सैनिकों को विद्रोह के लिए भड़कने का मुख्य आरोपी मातादिन भांगी को माना। পরবর্তীকালে ইংরেজ যখন বিচার বিবেচনা করছে, তলব হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে, তখন এই সিপাহী বিদ্রোহের পেছনে সবচেয়ে বেশি দায়ী বা সবচেয়ে বেশি অবদান দায়ী করলেন কাকে? মাতাদিন ভাঙ্গিকে। वो मुकद्दमा मातादिन भांगी के नाम से चला এবং সেই যে মুকদ্দমা হলো, বিচার চলল, বিচারের বোর্ড বসলো, সেটা কিন্তু মাতাদিন ভাঙ্গির নামেই চললো। এবং কি হলো, सभी गिरफ्तार क्रांतिकारियों को कोर्ट मार्शल के जरिए फांसी की सजा दी गई। আপনারা জানেন বিচারের কথা বললেও বিচারের নামে প্রহসন হতো অনেক বেশি। তো সেই সময় কি হলো, যাদের যাদের আরোপী বলা হয়েছিল বা আরোপী করা হয়েছিল, অভিযুক্ত করা হয়েছিল, তাদের সবাইকে ফাঁসি দেওয়া হলো। এত বড় দুর্ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়লো। আমি আজকে সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করব না, সেখানে অনেকের নাম উঠে আসবে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই উঠে আসবে, তাতিয়া তোপি উঠে আসবে, নানা সাহেব উঠে আসবে। এছাড়া বিহারে, উত্তরপ্রদেশে, এই অঞ্চলে সবচেয়ে বেশি হয়েছিল, বাংলায় বেশি হয়েছিল, কিন্তু পাঞ্জাবে হয়নি, মনে রাখতে হবে। পাঞ্জাবে হয়নি, দক্ষিণ ভারতে হয়নি, মাদ্রাজে কিন্তু বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েনি, বোম্বে প্রভিন্সের দিকেও খুব বেশি হয়নি। বিশেষ করে ইউনাইটেড প্রভিন্স যেটা উত্তরপ্রদেশ এবং বাংলায়, এই দুই জায়গা সবচেয়ে বেশি হয়েছিল। এরপরে কি হলো, मातादिन भांगी भी मातृभूमि के लिए 8 अप्रैल 1857 को शहीद हो गए। অর্থাৎ মাতাদিন ভাঙ্গিকে 8 এপ্রিল 1857 ফাঁসি দেওয়া হলো, শহীদ হয়ে গেল। पहली फांसी मातादिन भांगी दी गई এবং এই আর্টিকেল অনুযায়ী প্রথম ফাঁসি মাতাদিন ভাঙ্গিকে দেয়া হচ্ছে। उसके बाद मंगल पांडे और बाकी गिरफ्तार सैनिकों को फांसी दी गई। पॉइंट टू बी नोटेड ऑल ऑफ माई फ्रेंड्स। তার মানে মাতাদিন ভাঙ্গিকে প্রথম ফাঁসিতে চড়ানো হলো, তারপর मंगल पांडे এবং বাকিদেরকে। इस मुकदमे का नाम ही ब्रिटिश सरकार बनाम मातादिन था। এই যে ট্রায়াল চললো, বিচার পদ্ধতি চললো, এই কেসটার নামই ছিল, বলছে এখানে যে আমি এখানে পড়ে শোনাই, এ নিয়ে আমি পরবর্তীকালে আরো রিসার্চ করব, আপনাদের সামনে আরো তথ্য তুলে আনার চেষ্টা করবো। এর প্রতি আমার ইন্টারেস্ট খুব জেগেছে, এ নিয়ে একটা কবিতা আমি লিখেছি, ব্রিটিশ সরকার বানাম মাতাদিন থা। এবার ব্রিটিশ সরকার কেন হবে
এখন তখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না? তার মানে এখানে কিছুটা ধোঁয়াশা আমার আছে, এটা আর্টিকেল পড়ার পরেও আমার একটু ধোঁয়াশা আছে, ক্লিয়ার নই আমি। मौके पर नरेश डोम ने कहा कि शंखनाद के लोग धन्यवाद के पात्र है। ওই মানে এই যে হচ্ছে জন্মদিন পালন করা হচ্ছে মাতাদিন ভাঙ্গির বিহারে, সেখানে শঙ্খনাদের যে লোকজন ছিল তাদেরকে ধন্যবাদ দিচ্ছেন কে? নরেশ ডোম বলে একজন ভদ্রলোক। বুঝতে পারছেন, নিম্নবর্গীয় মানুষজন সেখানে একত্রিত হয়েছে, তথাকথিত নিম্নবর্গীয়। इतिहास के पन्नों से गायब हुए स्वतंत्रता सेनानियों को सामने लाना सराहनीय है। অর্থাৎ দাদা তুমি কি লাইব্রেরিতে বসে লাইভ করছো? হ্যাঁ, এটা আমার মানে মানে পার্সোনাল লাইব্রেরি, আমার ঘরের ওই ঘরেও আছে, এইদিকেও আছে আমার বাদিকে, তো এই দিকটাই আমার আলো আসে, তো আলো থাকে, তাই লাইভ করতে এখানে সুবিধা হয়, এখানে বসে আমি সাধারণত করি, এটা আমার পার্সোনাল লাইব্রেরি। मौके पर डॉक्टर आनंद वर्धन, समाजसेवी सरदार वीर सिंह, समाजसेवी दीपक कुमार, प्रोफेसर विश्राम प्रसाद, समाजसेवी धीरज कुमार, समाजसेवी विजय कुमार, कवयित्री माने फीमेल पोएट की प्रिया रत्नम, केदार प्रसाद वर्मा, संजय कुमार शर्मा सहित कोई लग मजिद रहे। অর্থাৎ এই অনুষ্ঠানটা পালন হচ্ছে শুধু তথাকথিত নিম্নবর্গের মানুষ নয়, অচ্যুত মানুষদের নিয়ে নয়, হন বা উচ্চ বর্গের মানুষও কিন্তু এই অনুষ্ঠানে আছেন। অর্থাৎ যারা উদার মানুষ, যারা মানুষের সমান অধিকারে বিশ্বাস করে, যারা কাস্ট ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না, বরঞ্চ এই জাত পাত বর্ণ ধর্মের বিভেদ বিসম্বাদ হিংসা দূর করতে চায়, সেই ধরনের মানুষ তারা একত্রিত হয়েছেন এবং তারা এই কাজটা করছেন, ভালো কাজ। এবং আপনাদের সামনে আমার মনে হলো যে আমার বন্ধুদেরকে এই বিষয়ে একটু সজাগ করা উচিত, এবং সবাই হয়তো জানেন না, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এছাড়া এই বিষয়ে দলিত আওয়াজে একটা রিপোর্ট আছে, আমি পুরো পড়ছি না, কবে কোথা থেকে বেরিয়েছে, শুধু আমি সেইটুকু বলে দিচ্ছি, একই কথা ঘুরে ফিরে থাকবে, নতুন খুব বেশি তথ্য আমি পাইনি। তো এটা দলিত আওয়াজেও প্রকাশিত হয়েছে, এটা 29 নভেম্বর 2021। হ্যাঁ, এটা খুব বড় না, খুবই ছোট। सूत्रधार वीर थे, एक ही कथा कहते, वही पहले व्यक्ति थे जिन्होंने 1857 के विद्रोह के बीज बोए थे। दरअसल बैरकपुर, छावनी इत्यादि कोलकाता मंगल पांडे नामक सैनिक पानी मांगा, एक ही कथा सुनकर मंगल पांडे चकित हो गए। হ্যাঁ, এরপরে আমি আপনাদের অনুমতি যদি দেন তাহলে আমি করেছিলাম আপনাদের শুনিয়ে নি, যেহেতু আজকে লাইভটা অনেক বড় হবে না, আমি আগেই বলেছিলাম, সেহেতু একটু তাহলে কিছু বই অর্ডার দিব তোমার মোবাইল। হ্যাঁ, পরে কথা বলছি সে বিষয়ে। তন্ময় ঘোষ দাদা ভাই, নিশ্চয়ই আপনারা যে আগ্রহী হচ্ছেন এই বিষয়ে পড়াশোনার জন্য, এতে তো খুবই ভালো লাগে, একসঙ্গে চর্চা করতে পারলে আমার খুবই ভালো লাগবে। একটু আমাকে একটু সময় দিন, আমি কবিতাটা বের করছি, সেইটা পড়েই আজকের লাইভ আমি শেষ করে দেব। খুব বড় না, খুবই ছোট একটি কবিতা। শুয়োর গর্বির চর্বি মাখানো কার্তুজ দাঁতে কেটে যখন বন্দুকে পুরে দাও মারণ বারুদ, জিঘাংসাকে কর গর্ভবতী, তখন বুঝি জাতের অহংকারে আঘাত লাগে না, ভাঙে না ব্রাহ্মণ্য সদাচার, ঘৃণার হিংসার জীবন্ত জ্বলন্ত মূর্তি পণ্ডিতজি। অর্থাৎ এখানে বলছে মাতাদিনের একটি বক্তব্য যে শুয়োর গরুর চর্বি মাখানো কার্তুজ দাঁতে কেটে যখন বন্দুকে পুরে দাও মারণ বারুদ, মারণ কেন, এর দ্বারা তো কেউ না কেউ মরবে, আগ্নেয় অস্ত্র তো বন্দুকটা, যখন এই মারণ বারুদ তুমি পুরে দাও, জিঘাংসাকে করো গর্ভবতী। জিঘাংসা কথার অর্থ হচ্ছে হত্যা করার বাসনা। দলিত দস্তক পত্রিকা এখনো প্রকাশিত হয় কি, এ সমস্ত একটু পরে বলছি, আরো রেফারেন্স দেবো, নোটেশন, দলিত দস্তক ইত্যাদি আরো আছে, এর মানে ইউটিউব চ্যানেলও আছে, প্রকাশিত হয়, অনলাইনেও আসে। এবার তখন বুঝি জাতের অহংকারে আঘাত লাগে না, ভাঙে না ব্রাহ্মণ্য সদাচার। এখানে সদাচার মানে কিন্তু আপনারা ভাববেন না ভালো কাজ, মনু বা ধর্মীয় শাস্ত্র অনুযায়ী সদাচার মানে ভালো কাজ এমন ভাববেন না, সদ মানে ভালো, আচার মানে অনুষ্ঠিত কৃতকর্ম এমনটি ভাববেন না। সদাচার মানে এখানে হারাম হালালের বিষয়, তারা যেটাকে ঠিক মনে করেছেন, বৈধ মনে করেছেন, সেই কাজ যে করে সেটা হচ্ছে সদাচার, আর তার বাইরে গেলেই কদাচার। যেমন ব্রাহ্মণ হয়ে যদি অচ্ছুতকে ছুঁয়ে দেয় তাহলে সেটা কিন্তু কদাচারই হবে, সদাচার হবে না। অর্থাৎ সদাচারের মাপকাঠি কিন্তু আলাদা, মনে রাখতে হবে এখানে। ঘৃণা হিংসার জীবন্ত জ্বলন্ত মূর্তি পণ্ডিতজি কে বলছে? মাতাদিন বলছে, বহু শতাব্দী ধরে সঞ্চিত পুঞ্জিত ক্ষোভের বিষ উগরে দিল মাতাদিন ভাঙ্গি। লাইনটা আর একবার বলি, বহু শতাব্দী ধরে সঞ্চিত পুঞ্জিত ক্ষোভের বিষ উগরে দিল মাতাদিন ভাঙ্গি। বাল্মীকি সমাজের মানুষ যাতে ম্যাথর সে
আজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী কার্তুজ তৈরির আতুর ঘরে, কার্তুজ তৈরির আতুর ঘর মানে কার্তুজ যেখানে তৈরি হয় সেইখানে তিনি কাজ করছেন। কেউ কেউ সাফাই কর্মীও লিখেছেন, আবার লোডিং আনলোডিংও করছেন। তারা তো অফিসার না, একেবারে ডিপার্টমেন্ট থাকবেন, লোডিং আনলোডিংও করছেন, সাফাইও করছেন, অনেক কিছুই করছেন। প্রচন্ড শ্লেষে জিজ্ঞেস করলো চিরদলিতের প্রতিভু মাতাদিন। কবিতাটা রচনা করেছি ঐতিহাসিক প্রেক্ষাপটকে মাথায় রেখে। আপনারা জানেন কাব্য আর ইতিহাস এক জিনিস নয়। কাব্যে কবির স্বাধীনতা থাকে, সেখানে নতুন একটা মিনিং করা, নতুন একটা ইন্টারপ্রিটেশন করা। আমি সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে এটা লিখেছি। প্রচন্ড শ্লেষে জিজ্ঞেস করলো চিরদলিতের প্রতিভু মাতাদিন। তাহলে মাতাদিন এইখানে এই কবিতায় দলিতের প্রতিভু, সমগ্র দলিত সমাজের হাজার হাজার বছরের শাসন এবং শোষণের বোঝা যে বয়ে নিয়ে চলেছে, তাদের প্রতিনিধি হিসেবে মাতাদিন জিজ্ঞেস করেছে মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের ঋত্বিককে। ঋত্বিক মানে যজ্ঞের হোতা, যে ঘি ঢালে, দেখেছেন যজ্ঞে। তো আমি এখানে মহাবিদ্রোহকে তুলনা করেছি যজ্ঞের সঙ্গে, তাই এখানে তাকে ঋত্বিক বলা হয়েছে। তাহলে তাকে জিজ্ঞেস করলো ব্রাহ্মণ তনয় কালের চক্রে আজ অস্পৃশ্য ফিরিঙ্গি জবনের বেতনভুক চাকর। অর্থাৎ মঙ্গল পাণ্ডে ব্রাহ্মণের সন্তান, কালের চক্রে আজ অস্পৃশ্য, অর্থাৎ ব্রিটিশও তো অস্পৃশ্য, ব্রিটিশকে ছোঁয়া যাবে না, সে তো জবন, ফিরিঙ্গি জবনের বেতনভুক চাকর, দেশীয় অস্পৃশ্য ঘৃণ্য বাল্মীকি তার সহযোগী। তাহলে দেখুন গোদের উপর বিস্ফোরা, একে ব্রিটিশ ফিরিঙ্গি অস্পৃশ্যের কোম্পানিতে সে চাকরি করে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেও অস্পৃশ্য ঘৃণ্য, আবার তার সহযোগী একজন মাতাদিন ভাঙি মেথর, এও অস্পৃশ্য। তাহলে কি যন্ত্রণা তার ব্রাহ্মণ তনয়ের। লজ্জায়, ঘেন্নায়, রাগে, বিদ্বেষে জ্বলে যায় দেহ মন, তারপরেও বর্ণ গৌরবে উজ্জ্বল বরতনু তার। তারপরেও তার বর্ণের একটা গৌরব আছে, আমি ব্রাহ্মণ সন্তান, এই গর্ব তার আছে। বরতনু মানে শ্রেষ্ঠ শরীর। আপনারা জানেন তাদের মানে এমন ধারণা আছে যে ভূদেবতা, তাদের শরীর অন্যভাবে তৈরি। জ্ঞানের শিখা নির্বাপিত করে জ্বালায় অস্ত্রের আগ্নেয় শিখা আজ নিজ হাতে হায় শক্তিশালী মহাকাল। অর্থাৎ ব্রাহ্মণ যে, তার কর্ম কি? জ্ঞান চর্চা করা, তাই না? যজ্ঞ করা, যজ্ঞ করানো, দান নেওয়া, দান দেওয়া, পঠন এবং পাঠন, অর্থাৎ পড়াশুনো করা, পড়াশুনো করানো, যজ্ঞ করা, যজ্ঞ করানো, দান নেওয়া আর দান দেওয়া, এটাই হচ্ছে ব্যবহারিক কর্ম একজন ব্রাহ্মণের, ব্রাহ্মণ সংজ্ঞার মধ্যে যিনি পড়বেন। যদি চাকরি করে সে পতিত হয়ে যাবে, যদি ব্যবসা করে সে পতিত হয়ে যাবে, সে যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের বাইরে কাউকে শিক্ষা দিতে যায় তাহলে পতিত হয়ে যাবে। পতিত মানে সে আর ব্রাহ্মণ থাকবে না। দয়া, ক্ষমা, শৌচ, শান্তি, আস্তেয় মানে চুরি না করা, এইরকম 9টা প্রধান গুণ বা বৈশিষ্ট্য ব্রাহ্মণের মধ্যে দেখা যাবে, বা যার মধ্যে থাকবে সে ব্রাহ্মণ। শাস্ত্রের বিভিন্ন মাপকাঠি আছে, একমত নয় শাস্ত্রগুলো, সেগুলো ধরে ধরে আগামীতে কখনো আলোচনা করব, আজ নয়। তো দেখুন, জ্ঞানের শিখা নির্বাপিত করে, মানে জ্ঞানের যে আলো সেটা নিভিয়ে দিয়ে জ্বালায় অস্ত্রের আগ্নেয় শিখা। অস্ত্র মানে বন্দুক, তার আগ্নেয় শিখা মানে বারুদ। আজ নিজে হাতে হায় কত শক্তিশালী মহাকাল। তীব্র পরিশ্রমে ক্লান্ত মাতাদিন পরিশ্রমে ক্লান্ত, তৃষ্ণা নেভাতে চেয়েছিল 2 ঢোক জলে। 2 ঢোক জলে তার তৃষ্ণা নিবারণ করতে চেয়েছিল, তাই পানীয় জল প্রার্থনা করেছিল মঙ্গলের কাছে। শুনেই সে বাক্য ঘৃণার অনল জ্বলে উঠল ব্রহ্মতেজের পরিবর্তে ভূদেবতার হৃদয়। ব্রহ্মতেজের, আরেকবার বলি লাইনটা, যে শুনেই সে বাক্য ঘৃণার অনল জ্বলে উঠল ব্রহ্মতেজের পরিবর্তে ভূদেবতার হৃদয়। ভূদেবতা মানে পৃথিবীতে দেবতাকে, ব্রাহ্মণ। তো সেই ভূদেবতার হৃদয়ে ব্রহ্মতেজ না জ্বলে জল চাওয়াতে অস্পৃশ্য গোষ্ঠীর একজন মানুষ রাগের আগুন জ্বলে উঠল। তাহলে ঘৃণার অনল জ্বলে উঠলো, মানে ঘৃণার আগুন জ্বলে উঠলো তার হৃদয়। তাহলে কি করলেন? প্রাণ বাঁচাতে একটু জল চাওয়ায় জাতশ্লাঘায় গর্জে ওঠে ধমকানির ছোবল বিদ্বেষের গরল ঢেলে দিল মেজাজের ঝলকানিতে বিষমাখা মারাত্মক জীবখানি তার। অর্থাৎ এই যে মেজাজের ঝলকানিতে বিষমাখা যে জীব আকার মঙ্গল পাণ্ডের, সে কি করছে? ধমকানির ছোবলে বিদ্বেষের গরল মানে হিংসার গরল ঢেলে দিল। কার প্রতি? মাতাদিন ভাঙ্গির প্রতি। কে? মঙ্গল পাণ্ডে। করলো অপমান সংস্কার বসে যার ধারক বাহক সে বংশ পরম্পরায়। অর্থাৎ এইখানে আমি অভিযোগ শুধু মঙ্গল পাণ্ডেকে করছি না, সে ওইটা
বংশ পরম্পরায় বয়ে নিয়ে আসে। অস্পৃশ্য জাতের প্রতি তার যে হিংসা, তার যে বিদ্বেষ, তার যে ঘৃণা, সেটা সে নিজে অর্জন করেনি, বরঞ্চ সে জাত পরম্পরায়, তার বংশ পরম্পরায় সেটা বয়ে নিয়ে এসেছে। তাই লিখেছি যে করলো অপমান সংস্কার বসে, যার ধারক বাহক সে বংশ পরম্পরায়, কানে শব্দ আসার আগেই পড়ে বাজ, হঠাৎ সবেগে যেমন। আপনারা জানেন, বিজ্ঞান, সাধারণ জ্ঞান আমাদের যাদের আছে তারা আমরা জানি যে আলোর গতিবেগ শব্দের গতিবেগের চেয়ে অনেক বেশি। তাই কোথাও বাজ পড়লে আগে আমরা শব্দটা পেয়ে যাই, ঝলখানিটা আমাদের চোখে আসে, শব্দটা অনেক পরে আসে। তার জন্য আমি এখানে লিখেছি, জানো, কানে শব্দ আসার আগেই পড়ে বাজ, হঠাৎ সবেগে যেমন। তারই প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ প্রতিবাদী। তাহলে জল চাওয়াতে অপমান করলো মঙ্গল পাণ্ডে মাতাদিন ভাঙ্গিকে, তারই প্রতিক্রিয়ায়। তাহলে মঙ্গল পাণ্ডের তর্জন গর্জনের প্রতিক্রিয়ায় মাতাদিন ভাঙ্গি কি বলছে? তারই প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ প্রতিবাদী মাতাদিন করে বসলো যুগান্তকারী মারাত্মক ভয়ঙ্কর প্রশ্নটি। যুগান্তকারী মানে যে প্রশ্নে তারা যুগের অন্ত ঘটে, শোষণ শাসনের অন্ত ঘটে, যেটা এতদিন করা হয়নি শতাব্দী ব্যাপী। জাত ধর্ম হারানোর ভয়ে ঘুরে গেল মাথা তার। কার? মঙ্গল পাণ্ডের। ইংরেজ জাতকে অভিসম্পাদ দিল ক্রোধাবেশে, অস্তিত্ব বিলয়ের ভয়ে। অর্থাৎ তার যে জাত, তার যে ধর্মের গরিমা মহিমা, সেটা বিলুপ্ত হয়ে যাবে যদি সত্যি সত্যি শুয়োর এবং গরুর মাংস বা চর্বি তার গালে যায়। তাই প্রচন্ড অভিশাপ দিল ইংরেজকে। কেন? নিজের অস্তিত্বের ভয়। এখানে ইনসিকিউরিটি কাজ করছে মঙ্গল পাণ্ডের মধ্যে। স্বাভাবিক এটা, আপনারা একটু সাধারণ মনস্তত্ত্ব জানলেই হবে, একেবারে নর্মাল সাইকোলজি। দাবানল জ্বলল বিদ্রোহের হোমাগ্নিতে। হোম মানে বুঝতে পারছেন, যজ্ঞের এক নাম হোম। তো দাবানল জ্বলে গেল। দাবানল মানে জঙ্গল যখন আগুন লেগে যায় তখন তাকে বলে দাবানল। দাবানল মানে গাছে ঘষা লেগে যে আগুন জ্বলে যায় জঙ্গলে। তাহলে বলছে হোমাগ্নি মানে এই যে নিজেদের মধ্যে যে ঘৃণার হোম, যে যজ্ঞ জ্বলে উঠেছিল, সেই আগুনে একেবারে বিদ্রোহের দাবানল জ্বলে গেল। ঘৃতাহুতি যেন অগ্নিহোত্রীর বদলে। অগ্নিহোত্রী একটা বিশেষ যজ্ঞ, আগুন জ্বালানোর যজ্ঞ। সাগ্নিক ব্রাহ্মণ যারা, তারা নিয়মিত প্রতিদিন বাড়িতে এই যজ্ঞ করবেন। যদি কোনোদিন কোনো কারণে এই যজ্ঞ বন্ধ হয়ে যায় বা না করতে পারেন কোনো ব্রাহ্মণ, তাহলে সেই ব্যক্তি আর ব্রাহ্মণ থাকে, ব্রাহ্মণের পদমর্যাদা তিনি হারিয়ে ফেলেন। তাই আমি বলেছি বিদ্রোহের হোমাগ্নিতে ঘৃতাহুতি যেন অগ্নিহোত্রীর বদলে। মাথার চৈতন্য শিখা আইরনি হয়ে দুলে উঠল সেদিন। মানে চৈতন্য শিখা কিসের প্রতীক? জ্ঞানের প্রতীক, ক্ষমার প্রতীক, উদারতার প্রতীক। ব্রাহ্মণের চৈতন্য শিখা, শিখা মানে টিকি, সেই অর্থে আজকে সেটা যেন দুলে উঠলো। মানে মাথা ঝাঁকুনি দিয়ে যখন বকাঝকা করছে মঙ্গল পাণ্ডে এবং মাতাদিনের যখন ঝগড়া হচ্ছে, তো সেই শিখা, তাহলে সেই শিখা আইরনি হয়ে, আইরনি একটা শব্দ, ইংরেজি ভাষায় যখন আপনারা অলংকার চর্চা করবেন, বাংলায় যেমন আছে যমক আছে, শ্লেষ আছে না, বিভিন্ন রকম অপন্নতি আছে, অতিশয়োক্তি আছে, অনুপ্রাস আছে, বিভিন্ন অলংকার আছে সংস্কৃতে বাংলায়। তেমনি ইংরেজি ভাষাতেও তো অলংকার থাকবে, তার মধ্যে একটা আইরনি। আইরনি কথার মানে একটা মানে কি বলি, যেমন কানা ছেলের নাম পদ্মলোচন, এই যে এর মধ্যে দিয়ে একটা যে রসবোধ ফুটে উঠছে, বিরোধাভাস ফুটে উঠছে, সেই রকমই যে ওই তার যে ঠিকই দুলে উঠলো মাথার চৈতন্য শিখা আইরনি হয়ে দুলে উঠলো সেদিন। মানে আগ্নেয়াস্ত্র তুলে নিল ব্রাহ্মণ সন্তান, তাহলে তো আইরনি হবে না? তার এই শিখা কিসের প্রতীক? জ্ঞানের প্রতীক, ক্ষমার প্রতীক, শান্তির প্রতীক, শৌচের প্রতীক। শৌচ, শান্তি, ক্ষমা, জ্ঞান, সেটা আজকে আগ্নেয়াস্ত্র তুলে নিল, তার মানে বিরোধাভাস দেখা দিল। পরম ক্রোধে ব্রহ্মতেজ আগ্নেয় অস্ত্রের মাধ্যমে ঝাঁঝরা করলো লেফটেন্যান্ট বগের বক্ষ ও সার্জেন্ট ইউসনের ছাতি। এই কথাটা একটু মনে রাখতে হবে। যখন রেগে গেল, ব্রিটিশ সেনাদের সঙ্গে একটু তর্ক বিতর্ক হলো, তারপরে ওখানে চলে এলেন লেফটেন্যান্ট বগ, ইংলিশে বগ সাহেব। তো বগ সাহেবের বুকে গুলি চালিয়ে দিলেন কে? মঙ্গল পাণ্ডে। এবং সার্জেন্ট উপস্থিত হয়ে গেল সাথে সাথে দৌড়ে এসে। সার্জেন্টের নাম ছিল হিউসন। সেই হিউসনের ছাতিতে এবং বগের বক্ষ বিদীর্ণ করে দিল মঙ্গল পাণ্ডের বন্দুক। এইরকম ঘটনা ঘটল। এবার মারা পড়লো তারা মঙ্গল পাণ্ডের আঘাতে। কে? লেফটেন্যান্ট বগ এবং সার্জেন্ট ইউসন, তারা মঙ্গল পাণ্ডের আঘাতে মারা পড়লেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকাশে দেখা দিল ধূমকেতু। এই জায়গায় একটু ব্যবহার করেছি জ্যোতিষ ইঙ্গিত, যে কখন কখন রাষ্ট্রদ্রোহ শুরু হয়, কখন কখন বাজে সময় শুরু হয় যখন ধূমকেতু দেখা যায়। ধূমকেতুর সংখ্যা আবার এখনের কথাটা বুঝবেন না। এখন আমরা যে ধূমকেতু দেখি আকাশে ৭৬ বছর পর পর, হ্যালির ধূমকেতু টেতু, এখন ধূমকেতু বলতে যা বুঝি এইরকম নয়। জ্যোতিষের পরিভাষায় ধূমকেতু দেখা মানে রাষ্ট্রদ্রোহ শুরু হয়ে যাওয়া।
তাই আমি এখানে ব্যবহার করেছি জ্যোতিষ শাস্ত্রের একটা উপমা এখানে আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকাশে দেখা দিল ধূমকেতু, অমঙ্গলের অশুভ সংকেত। অমঙ্গল কেন? দেশীয় সেনারা বিদ্রোহ করেছে, সেটা তো মঙ্গলের চিহ্ন নয়, মঙ্গলের সংকেত নয়। মঙ্গল পাণ্ডে মাতাদিন যা করলেন সেটা তো তাদের অমঙ্গল ঘনিয়ে আসছে, তীব্র বিদ্রোহ শুরু হলো। যদিও দমন করতে পেরেছিল, তাদের বহু কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে রেল লাইন চালু হয়ে গেল। তাহলে তাড়াতাড়ি অস্ত্রশস্ত্র সেনা পাঠিয়ে দিয়ে যে জায়গায় বিদ্রোহ শুরু হলো ব্রিটিশ বিরোধী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, সে সমস্ত জায়গা দমিয়ে দিতে পেরেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুরু হলো মহাসংগ্রামের অধিবাস। অধিবাস মানে কোনো বিরাট যজ্ঞের আগের দিন যে প্রস্তুতি পর্ব চলে সেটাকে বলে অধিবাস। সিপাহী বিদ্রোহের, আপনারা শুনতে পাচ্ছেন কি আমি বুঝতে পারছি না। সিপাহী বিদ্রোহের মাধ্যমে জ্বলল উদ্বোধনী দীপজ্যোতি ব্যারাকপুরের সেনা ছাউনিতে 1857। তার মানে এই যে মহাযজ্ঞ, এই যে মহাবিদ্রোহ শুরু হলো, তার যে উদ্বোধনী দ্বীপ জ্বালাই না, আমরা একটা অনুষ্ঠানে দ্বীপ জ্বালাই, তার সঙ্গে আমি উপমা দিয়েছি উদ্বোধনী দীপজ্যোতি ব্যারাকপুরের সেনা ছাউনিতে। ব্যারাকপুর মানে এই পশ্চিমবঙ্গের ব্যারাকপুর সেনা ছাউনিতে কখন? 1857। জানলো সব, বুঝলো অনেক, দেখে শুনে ভাঙ্গির সন্তান। এই লাইনটা আমি লিখেছি। এই যে এত কিছু মারা পড়লো মানুষ, এই সমস্ত হলো। জানলো সব, বুঝলো অনেক, দেখে শুনে ভাঙ্গির সন্তান। ভাঙ্গি মানে ম্যাথর, উত্তর ভারতে একটা ম্যাথর জাতি, অস্পৃশ্য বাল্মীকি সমাজ। আগামীতে এরপরে উনি মনে মনে কিছু উক্তি করছেন, এটা বুঝেন কবির ভাবনা। যখন কবিতায় আসে তখন ওনার মনে বসানো হলো, আমি বসালাম। আগামীতে আমার মানুষ জাগবে। কানেকশন একটু স্লো দেখাচ্ছে, এই জন্য আমি থেমে থেমে বলছি। আগামীতে আমার মানুষ জাগবে, সঙ্গিনের মতো ধারালো হবে বিশ্লেষণী জিহ্বা সেদিন উত্তরসূরিদের। সঙ্গিন অর্থাৎ বন্দুকের ডগায় যে ছুরি থাকে, আগে দেখেছেন, আগের রাইফেলের আগায় একটা ছোরার মতো অংশ থাকে, সেটাকে বলে সঙ্গিন। তো আগামীতে আমার মানুষ জাগবে, সঙ্গিনের মতো ধারালো হবে বিশ্লেষণী জিহ্বা সেদিন উত্তরসূরিদের, মানে পরবর্তী প্রজন্মের। কে বলছে? মাতাদিন ভাঙি। বিচার হবে মানবতার মাপকাঠিতে, বিভেদকামী জাত গরিমার বিষাক্ত অহংকারের টুটি টিপে ধরবে সেদিন। অর্থাৎ এই যে জাতের যে গরিমা, জাতের যে অহংকার, বিষাক্ত অহংকার, সেই অহংকারের গলা টুটি কিন্তু সেদিন টিপে ধরবে। শোষণের বারুদের গাদা খড়ের পালার মতো পোড়াবে। বলছে শোষণের যে বারুদের গাদা তারা জড়ো করেছে, এই যে শোষণ, ব্রাহ্মণ্যবাদী শোষণ, মানুষকে মানুষ হিসেবে তারা মানে স্বীকার করেনি। আজকে যেমন আজকের আলোচনা ব্রাহ্মণ্যবাদের যে বিরোধী, তার সিনারিওতে আলোচনা হচ্ছে। কোনোদিন মৌলবাদের বিরোধী, কোনোদিন উপনিবেশবাদের বিরোধী আলোচনা হবে। আপনারা কখনো ভাববেন না যে আমি কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে বলছি। যেখানে যেখানে অন্যায়, যেখানে যেখানে সমস্যা, যেখানে যেখানে মানুষে ভেদ, ভালোবাসা, সৌভ্রাতৃত্বের অন্তরায়, সেখানে সেখানেই আমার অন্তত কণ্ঠ যেন রুদ্ধ না হয়। শক্তি দিক মহাকাল। তো এই জায়গাটা আমি বলতে চাচ্ছি, সেটা লিঙ্গ বৈষম্য হোক, ভাষার বৈষম্য হোক, রাজনৈতিক বৈষম্য হোক, যে কোনো বৈষম্য হতে পারে। শুনতে পাচ্ছি মন্ত্রের মুগ্ধের মতো শুনছি, মন্ত্রমুগ্ধের মতো। অনেক আমার প্রণাম। অমরেশ বিশ্বাস আশীর্বাদ করবেন। অমরেশ বিশ্বাস মন্ত্রমুগ্ধের মতো শুনছি। আরেকটু একদম শেষ স্তবক আছে, বলছি আমি শোষণের বারুদের গাদা খড়ের পালার মতো পোড়াবে। খড়ের পালায় আগুন দিলে যেমন পুড়ে যায়, তোমাদের যারা এতদিন শোষণের বারুদ জড়ো করেছো, সেই জায়গায় কিন্তু আমার সেই বারুদের গাদায় খড়ের পালার মতো যেমন পুড়ে যায়, আমার উত্তরসূরি যারা, আমার আগামী প্রজন্ম যারা, তারা এসে পোড়াবে। ঝলসে যাবে উত্তাপে তারা, কালিদাসের অবতার যত। যে ঘাড়ে চড়ে করে রাজত্ব মটকায় সে ঘাড়। যে ঘাড়ে চড়ে করে রাজত্ব মটকায় সে ঘাড়। অর্থাৎ আমার মানুষজন আগামীতে আসবে, তোমরা যে ঘাড়ে চড়ে রাজত্ব করছো, অথচ সেই ঘাড়ই আবার মটকাচ্ছ। হে ব্রাহ্মণ্যবাদী মানে শয়তানেরা, শোষকেরা, তোমাদের সেই ঘাড় তোমরা বুঝতে পারছো না। যে ঘাড়ে চড়ে রাজত্ব করছো, সেই ঘাড়ও মটকিয়ে দিতে চাও, সেটাকে ছুতে চাও না, শেষ করে দিতে চাও। তোমরা তো কালিদাসের অবতার। কালিদাসের নামে একটা কিংবদন্তি আছে না, কালিদাস প্রথম জীবনে মূর্খ ছিল, পরবর্তীকালে দেবী সরস্বতী বা দেবী মা কালীর আশীর্বাদে তিনি কবিত্ব শক্তি লাভ করেছিলেন, গুপ্ত যুগের একজন কবি। তো এই কালিদাসের একটি কিংবদন্তি আছে। কিংবদন্তি মানে ইতিহাস নয়, কিংবদন্তি কথার মানে কিংবদন্তি, বদ মানে বলা, বদন্তি মানে মানুষের মুখে মুখে ফিরে যে সমস্ত কথাগুলো, মিথ, লিজেন্ডারি,
হ্যাঁ, লিজেন্ডারি। তো ওই কিংবদন্তিতে আছে যে কালিদাস যে ডালে বসেছিল সেই ডালই কাটছিল, তো পণ্ডিতেরা ওকে নিয়ে যায়। সে কাহিনী কোনোদিন বলবো, মজার কাহিনী আছে। এবং কালিদাসের মেঘদূতম, রঘুবংশম, তারপর শকুন্তলম, অভিজ্ঞানম শকুন্তলম যদি কখনো আপনাদের সামনে পাঠ করে শোনানোর আমার সৌভাগ্য হয়, সংস্কৃত বিভিন্ন সাহিত্য, কাব্য, নাটক, তাহলে আমি তার সম্বন্ধে আরো ডিটেলস বলবো, এই আশা রাখি। অনুজ কুমার, জয় হরি বল, সঙ্গে থাকুন। তাহলে বলছে যে ঘাড়ে চড়ে করে রাজত্ব, মটকায় সে ঘাড়। যারা পাপ করেছে স্তূপীকৃত যুগান্তর ধরে, যারা তাদের এই শোষণের পাপ যুগান্তর ধরে জমিয়ে রেখেছে, সেই হিংসা শোষণের বারুদের গাদায় আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা, উত্তরসূরি যারা, তারা এসে আগুন দেবে এবং ঝলসে যাবে শোষকেরা। প্রতীক্ষার সাধনা হয়তো শেষ হবে খুব তাড়াতাড়ি। মাতাদিন বলছে প্রতীক্ষার সাধনা, এই অপেক্ষার সাধনা হয়তো শেষ হবে খুব তাড়াতাড়ি। বাজবে সাম্যের সানাই সেদিন বেজে উঠবে। সানাই মানে একটি বাদ্যযন্ত্র, আপনারা জানেন। সাম্য অর্থাৎ সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এর সানাই বাজবে। প্রস্তুত থেকো তোমরা, পেশিতে ও মস্তিষ্কে শক্তি জমাও, আর প্রাণের মৌচাকে ভ্রাতৃত্বের প্রেমমধু। তো কবি এখানে বলছেন, অর্থাৎ আমি কবিতার মাধ্যমে বলছি যে তোমরা সেই দিনের জন্য, সেই লড়াইয়ের জন্য তোমরা প্রস্তুত থেকো, মস্তিষ্কে এবং বাহুতে শক্তি জমিও। ফিজিক্যাল শক্তিরও দরকার আছে, মেন্টাল শক্তিরও দরকার আছে। অন্যান্য শক্তি আমি এখন বলে দিচ্ছি, অর্থনৈতিক, জ্ঞান, রাজনৈতিক, সমস্ত শক্তি তোমরা আরোহণ করো। কিন্তু ভুলে যেও না তোমাদের হৃদয়ে প্রেমের মধু, সৌভাতৃত্বের, ফ্র্যাটার্নিটির যে মধু, হানি অফ ফ্র্যাটার্নিটি, সেইটা জমাতে কিন্তু তোমরা ভুলে যেও না। অর্থাৎ তোমরা কিন্তু হিংসা করছো না, হিংসার বিরোধিতার জন্য লড়াই করছো, তোমরা ধর্মযুদ্ধ করছো। তোমরা হিংসা কেন করবে? হিংসা ঠেকানোর জন্য, হিংসা নির্মূল করার জন্য যেটুকু হিংসা একেবারেই বর্জন করা যায় না, ঘাড়ে এসে পড়ে, সেইটুকু তোমরা শুধুমাত্র পালন করবে। এবং প্রাণের মৌচাকে ভ্রাতৃত্বের প্রেমমধু সঞ্চিত করো। মৈত্রীর মহাযজ্ঞে অংশ নিতে দেরি করো না যেন কেউ। সেই মৈত্রী যেদিন শুরু হবে, সেই মৈত্রীর মহাযজ্ঞ যেদিন শুরু হবে, আপনারা জানেন ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই সমস্ত কথা আছে। ফরাসি বিপ্লবে আছে, আরো বিভিন্ন জায়গা আছে, গুরুচাঁদের কথা আছে, আরো বহু মনীষী এ নিয়ে কথা বলছে। রুশো বলেছেন, ভলতেয়ার বলেছেন, আরো মহাজনেরা, মহাদার্শনিকেরা বলে গেছেন। তো সেই যে মৈত্রীর মহাযজ্ঞ, সেখানে অংশ নিতে কেউ দেরি করো না। বিড়বিড় করে স্বগতোক্তি করলো সে। কে করলো? মাতাদিন ভাঙ্গি। বুঝতে পারছেন ওই সিচুয়েশন নিয়ে আমি কবিতা রচনা করেছি। এটা তো ইতিহাস নয়, ইতিহাস আগে আলোচনা করার চেষ্টা করেছি। সমীরণ মণ্ডল দাদা ভাই দেখছেন আজকের অনুষ্ঠান, আপনার উপস্থিতিতে অলঙ্কৃত হলো, আমি কৃতজ্ঞ আপনার প্রতি। সমীরণ মণ্ডল দাদা ভাই নমস্কার, আশীর্বাদ করবেন। জয় হরিচাঁদ। ক্ষণিকের ভাবনায় বিদ্যুৎ খেলে গেল মাতাদিনের মস্তিষ্কে। এই যে ভাবনা সবের মনের মধ্যে হচ্ছিল, আর বিড়বিড় করে বলছিলেন এই হবে, তাই হবে, তাই হবে, স্বপ্ন দেখতে শুরু করেছে। ক্ষণিকের ভাবনায় বিদ্যুৎ খেলে গেল মাতাদিনের মস্তিষ্কে। ইলেকট্রিক পালস, তো আমরা যা ভাবি, যা কিছু করি, আমাদের মস্তিষ্কের মধ্যে ইলেকট্রিক পালস আকারেই তো থাকে। এত শব্দ, এত দৃশ্য, এত গন্ধ, এত আস্বাদন আমরা জিহ্বায় করি, জিহ্বার মাধ্যমে, কানের মাধ্যমে, চোখের মাধ্যমে, কিন্তু মস্তিষ্ক এত কিছু জানে না। মস্তিষ্ক সবকিছু সিগন্যাল পায় ইলেকট্রিক পালসের মাধ্যমে, অর্থাৎ তরঙ্গ, বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে সে সবকিছু বুঝতে পারে। আমাদের 86 বিলিয়ন নিউরনস, 1 বিলিয়ন মানে 100 কোটি। স্বপ্নের ঝলকানিতে পুলকিত হলো সে। অর্থাৎ আমার মানুষ একদিন জাগবে, আমার মানুষও স্বাধীন হবে, সমান অধিকার ভোগ করবে, মানুষে বিভেদ থাকবে না, এই যে বঞ্চনা, এই যে ঘৃণা, এগুলো একদিন থাকবে না। একদিন সোনার দেশ গড়ে উঠবে, সোনার বিশ্ব গড়ে উঠবে, ভ্রাতৃত্বের বাতাবরণ গড়ে উঠবে। এইটা বলে আমি আমার কবিতাটা শেষ করেছিলাম। আমি যতটুকু কথা দিয়েছিলাম সে কথা আমি রেখেছি। যে দুটো আর্টিকেল পড়ে শোনানোর কথা ছিল, রিপোর্ট, সেটা আমি পড়ে শুনিয়েছি। সময়ও অনেক হয়েছে, আমাকে এবার আপনারা বিদায় দিতে পারেন। আর এই সংক্রান্ত দুটো একটা প্রশ্ন আপনারা করতে পারেন আমি বিদায় নেওয়ার আগে। শুধু আরো কয়েকটি নোট আপনাদের জন্য রেখেছিলাম, সেটা হচ্ছে বীর সাভারকার সম্বন্ধেও কখনো বলবো। হিন্দুত্ব বিষয়ে তার যে লেখা, তার যে চিন্তা চেতনা, তার রেশনালিটি, কাস্ট বিরোধী তার যে আন্দোলন, তার ভালো মন্দ সমালোচনা, সব তুলে ধরার চেষ্টা করবো আগামীতে। এছাড়া আপনারা জানেন একটি এপিগ্রাফ লিখেছিলেন, এসেনশিয়ালস অফ হিন্দুত্ব, ইংলিশে 1923 সালে প্রকাশিত হয়েছিল হিন্দুত্ব লিখিত বই।
তখন তিনি জেলে। আপনারা জানেন 1911 সালে বীর সাভারকার বা বীর বলা হয়, কেউ কেউ বিতর্ক আছে, তিনি নিজেকেই নিজে বীর বলেছিলেন, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার, এটুকু তো বলতে পারি। তো তিনি ছাড়া পেয়েছিলেন 1937 সালে, যদিও তারপরে তার সঙ্গে ব্রিটিশদের সঙ্গে আতাতের একটা অভিযোগ আছে যে তিনি তো ব্রিটিশ বিরোধী আন্দোলন করেননি, বরঞ্চ ব্রিটিশের সঙ্গে যুক্ত হয়ে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন ভারতের তাদের বিরোধিতা করেছেন। সেটা নেতাজি সুভাষচন্দ্র হোক বা কংগ্রেসের যে আন্দোলন তার বিরোধিতা তিনি করে গেছেন। এমনকি মহাত্মা গান্ধীর যে হত্যা, অ্যাসাসিনেশন অফ গান্ধী, এই ঘটনার পেছনে যাদেরকে অভিযোগ করা হয়েছিল তার মধ্যে সাভারকার একজন। 1928 সালে পুনর্মুদ্রিত হয় এবং সে বইয়ের নাম যেটা হলো তৎকালীন দিনে নামও একটু চেঞ্জ হয়, হিন্দুত্বা, হু ইজ এ হিন্দু, মানে কে হিন্দু, হিন্দু কাকে বলা হবে, এই নিয়ে তার বই লিখেছেন এবং এই বইও আগামীতে আমি পড়ে শোনাবো তার কে দৃষ্টিভঙ্গি। এছাড়া গুলামগিরি বলে একটি বই লিখেছেন, সেটা লিখেছেন জ্যোতিবা ফুলে, দলিত আন্দোলনের একজন মহানায়ক, বহুজন মহানায়ক, 1873 সালে। আপনারা জানেন তার প্রেক্ষাপট ছিল আমেরিকায় 1861 থেকে 63-65 এই সময় সিভিল ওয়ার হচ্ছে, অর্থাৎ সেখানে কালোদের তো মানুষ হিসেবে গণ্য করা হতো না, যেমন এদেশের দলিত অস্পৃশ্যদের সঙ্গে করা হতো, ওদেশে তার চেয়েও ভয়ঙ্কর অন্যায় এদেশেও হতো, ওদেশে হতো কালোদের বিরুদ্ধে। কালোরা কোথা থেকে গেল আমেরিকায়? না, সাদারা, ইউরোপিয়ান লোকজন তাদের কর্মচারী হিসেবে, দাস হিসেবে আফ্রিকা থেকে কালো মানুষ কিনে নিয়ে যেত। তো যখন আধুনিক দেশ শুরু হলো, আপনারা জানেন যে আমেরিকা যে সংবিধান তৈরি হলো, নতুন একটা রাষ্ট্র হলো, ইংল্যান্ডের যে শোষণ শাসন উপনিবেশ সেটা প্রত্যাখ্যান করে তারা স্বাধীন রাষ্ট্র হলো। 1776 সাল মনে পড়ে, 1776, 1789, গুরুত্বপূর্ণ আমেরিকার ইতিহাসে। তো এরপরে গড়াতে গড়াতে তাহলে মানুষের স্বাধীনতা হলো, সব মানুষের হলো না, কালো মানুষের হলো না। তাহলে কালো মানুষের যে সমান অধিকার, সেই অধিকার নিয়ে আবার আন্দোলন শুরু হলো। আমেরিকা যুক্তরাষ্ট্র এখন যেটাকে বলি, এর উত্তরের দিকের স্টেটগুলো এবং দক্ষিণের স্টেটগুলো, দক্ষিণের স্টেটগুলোতেও তো চাষবাস, তাদের দাসের খুব দরকার ছিল। উত্তরের গুলো একটু উন্নত ছিল, কলকারখানা ইত্যাদি। তো উত্তরের স্টেটগুলো আন্দোলন করছে, কিন্তু দক্ষিণের স্টেটগুলো চাইছিল যে আরো মানে কালোদেরকে দাস করে আরো দীর্ঘদিন রাখার। তো আপনারা জানেন আব্রাহাম লিঙ্কনের নাম, তৎকালীন প্রেসিডেন্ট, তাকেও তো হত্যা করে দেওয়া হয়, তাই না? অ্যাসাসিনেশন ঘটেছিল তার সঙ্গেও। এবং সেই তার প্রেক্ষাপটে এদেশে গুলামগিরি গ্রন্থটা লিখেন। গুলামগিরি নিয়েও আগামীতে আলোচনা করব, এটা জ্যোতিবা ফুলের রচিত বই। থ্যাংক ইউ, ওয়েলকাম তন্ময় ঘোষ দাদাভাই, অনেক সমৃদ্ধ হলাম, আমিও অনেক ভালোবাসা পেলাম আপনাদের এই যে বিভিন্ন মন্তব্যে, আমিও প্রতিনিয়ত সমৃদ্ধ হই। এছাড়া এই যে সিপাহী মিউটনি, এটাকে যেমন সাভারকারী বলেছেন প্রথম স্বাধীনতা সংগ্রাম, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। ওই বইতে উনি একটা বই লিখেছিলেন সাভারকার, সেই বইতে উনি লিখেছেন যে এই যে 1857 সালের যে বিদ্রোহ, সেটা প্রথম স্বাধীনতা সংগ্রাম, দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, এই বইতে 1909 সালে তিনি লিখেছেন ইন্দু মুসলিম ঐক্যের কথা। পরবর্তীকালে তার দার্শনিক অবস্থান, রাজনৈতিক অবস্থান চেঞ্জ হয়ে যায় বলেছি, জেলে থাকার পর আন্দামান সেলুলার জেলে, তারপর রত্নগিরি জেলে চলে আসেন মহারাষ্ট্রে, অর্থাৎ বোম্বে প্রভিন্সে। এরপরে আবার একজন রাষ্ট্রবাদী ঐতিহাসিক আছেন রমেশচন্দ্র মজুমদার, তিনি বলছেন সিপাহী মিউটিনি অফ 1857 ওয়াজ নাইদার দ্য ফার্স্ট নর এ ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ 1857 সালের সিপাহী বিদ্রোহ বা সিপাহীদের যে ঝামেলা, সেটা কোনো মতেই প্রথমও নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়। তার যে দৃষ্টিভঙ্গি সেটাও কখনো পরবর্তীকালে আলোচনা করব, রমেশচন্দ্র মজুমদার। সাবাল্টানিজম যে ইতিহাস চর্চা হলো, একজন বাঙালি, ভারতীয় বাঙালি রণজিৎ গুহ, তিনি কিন্তু সাবাল্টানিজম যে ইতিহাসের ঘরানা তার জনক, তিনি গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু মাথায় রাখবেন। রণজিৎ গুহর বই ইত্যাদি নিয়েও আমরা পরবর্তীকালে আলোচনা করব এবং তার বইয়ে বাংলার যে সমস্ত অবহেলিত জনগোষ্ঠী ভারতের, তারা কিভাবে কতটুকু উঠে এসেছে, তার মধ্যে এই নমসূর্য জনগোষ্ঠী বা রাজবংশী জনগোষ্ঠী, অন্যান্য যে সমস্ত জনগোষ্ঠী এখানে আছে, তাদের কথা কতটা উঠে আসলো আর কতটা বাদ গেল সে সমস্ত বলবো। এইবার মাতাদিন ভাঙ্গি সম্বন্ধে যদি আপনারা ডিটেলস জানতে চান, তাহলে আমি কয়েকটা বইয়ের নাম বলছি বা তথ্যসূত্র বলছি কয়েকটা, আপনারা একটু দেখে নেবেন। 2006 সালে প্রকাশিত বদ্রী নারায়ণের লেখা ওম্যান হিরোজ অ্যান্ড দলিত অ্যাসারশন ইন নর্থ ইন্ডিয়া, কালচার, আইডেন্টিটি অ্যান্ড পলিটিক্স, এটা 2006 সালে প্রকাশিত এই বদ্রী নারায়ণের লেখা। এই বইটা আপনারা দেখতে পারেন। জয় আর সরোজ বিশ্বাস একটি মন্তব্য করেছেন, মন্তব্যটা ঢেকে গেল, দেখতে পেলাম না।
জয় হরি, জয় মতুয়া, জয় গুরু, প্রণাম। প্রণাম আপনাকে, অনেক শ্রদ্ধা, সঙ্গে থাকুন। এরপরে আর একটা তথ্যসূত্র আমি বলছি, দ্য টেলিগ্রাফ, বুঝতেই পারছেন টেলিগ্রাফ একটি নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার। আনরাইটিং হিস্ট্রি এই শিরোনামে একটি লেখা প্রকাশিত হয় 14 নভেম্বর 2019-এ। আনরাইটিং হিস্ট্রি মানে অলিখিত ইতিহাস, এটাও পড়তে পারেন আপনারা। দলিত টুক পার্ট ইন 1857 রিভোল্ট, অর্থাৎ দলিতেরা 1857 বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। স্টাডি, এটা প্রকাশিত হচ্ছে 2019 সালের 14 নভেম্বর। এছাড়া দর্শন কুমার একটি ব্লগ লিখেছেন, ব্যাক ইন টাইম, 2019 সালে ব্যাক ইন টাইম দ্য ইউথ ব্লগে লিখেছেন, এটা আপনারা সার্চ করলে পাবেন। এরপরে একজন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তার নাম ক্রিসপিন বেটস, CRISPINBATES, আরেকবার বলবো নামটা, CRISPINBATES, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি একটি লিখেছেন, অনেক তার লেখা, তার ভলিউম 5 থেকে আমি তথ্য একটু বলার চেষ্টা করছি। মিউটিনি অ্যাট দ্য মার্জিনস, নিউ পার্সপেক্টিভস অন দ্য ইন্ডিয়ান আপরাইজিং অফ 1857, ভলিউম 5, মুসলিম, দলিত অ্যান্ড সাবাল্টার্ন ন্যারেটিভস, 2013 সালে প্রকাশিত হয়েছে। অর্থাৎ 1857 সালে যে আপরাইজিং হয়েছিল, বিদ্রোহ, সেখানে এই যে মার্জিনস, যারা সময় মার্জিন জানেন তো, পরীক্ষা দেওয়ার আগে খাতাকে মার্জিন করতেন, মানে একদম আসল জায়গার বাইরের জায়গা, আসল যে জায়গায় আপনারা লেখেন উত্তরপত্র, তার বাইরের কিছু জায়গা আছে, ডান দিকে, বা দিকে, উপরে, নিচে ছাড়া থাকে। তো সেই সমস্ত জায়গায় যেগুলো লাইটে আসে না, পাদপ্রদীপের দূরে অন্ধকারে, হ্যাঁ, ক্যান দ্য সাবাল্টার্ন স্পিক, গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের লেখা একটি বই আছে, সে বইও আপনারা দেখবেন। তো সেই ভলিউম 5 থেকে মুসলিম, দলিত এবং সাবাল্টার্ন, তাদের যে ন্যারেটিভস, তাদের যে কাহিনী, সেইগুলো তুলে ধরার চেষ্টা করেছেন ক্রিসপিন বেটস, এডিনবার্গের প্রফেসর। তো এই সমস্ত তথ্য আপনারা দেখতে পারেন। আমাকে অনুমতি দিন। কোনো প্রশ্ন আসেনি, তার মানে বুঝতে পারছি এই বিষয়ে কোনো প্রশ্ন হয়তো এই মুহূর্তে আপনাদের নেই। পরে যারা দেখবেন, এখন যারা দেখলেন, মহামূল্যবান সময় খরচ করে, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। সবাই অনেক ভালো থাকুন। আগামীতে অন্য কোনো বিষয়ে আলাপ করতে উপস্থিত হব। যেভাবে এতদিন সমর্থন করছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, আশা করি আগামীতেও এরকম উৎসাহ পাবো। আপনাদের যদি কোনো বিষয়ে আলোচনা শুনতে ইচ্ছে করে, ধর্মীয় বিষয় বা রাজনৈতিক বিষয় বা অন্য কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বাদ দিয়ে, মানে মোদিজি কি বলছেন, দিদি কি বলছেন, শেখ হাসিনা কি বলছেন, ডক্টর ইউনূস কি বলছেন, এখানে গেলে আমি তাহলে স্ট্যাটিক যেগুলো রয়েছে সেগুলো আর হাত দিতে পারবো না, এখানে আমি গুলিয়ে যাব। যার জন্য আমি যত্নে এগুলোকে একটু আলাদা রেখেছি। জানি না, বুঝি না, বলবো না, এমনটি নয়। এমন বিশ্ব প্রতিজ্ঞা আমাদের নেই যে কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলবো না, হোয়াট টু ডু এই বিষয়ে কথা বলবো না, এটা আগামীতে বলবো। আগে আমার একটা সিরিজ আছে আমার মাথায়, সেটা কমপ্লিট করব। জ্ঞানের বিভিন্ন শাখা, দর্শন, বিজ্ঞান, ধর্ম, বিভিন্ন দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গি, সেগুলো একটু আমার স্পর্শ করার ইচ্ছে আছে সাধ্যমতো। আপনারা যদি আমাকে এইভাবে সহযোগিতা করেন, আমি আমার ইচ্ছেটা পূরণ করতে পারবো আশা করি। জয় হরি বল, জয় হরি বল। সঞ্জয় মিত্র দাদাভাই, সবাইকে প্রণাম। শুভ বিকাল, বিদায় দিন।